সরি টু সে, তোমার মতো মেয়েকে এক রাতের বিছানার সঙ্গী করা যায়, জীবন সঙ্গী নয়। বল আই লাভ ইউ বল, না বললে এখান থেকে এক পাও নড়তে দিব না। ছেলেটির কলার চেপে ধরে মিষ্টি এক প্রকার ছেড়ে দিচ্ছে। তার পেছনে কোমরে হাত দিয়ে দাঁড়িয়েছে লিজা, মিম আর সুম্মি। চিপচিপে চিকনা পাতলা গরনের ছেলেটি ঘেমে নিয়ে একাকার। কতক্ষণ ধরে এই বেয়াদব মেয়েগুলো তাকে জ্বালিয়ে যাচ্ছে। কিছুক্ষণ আগে এক প্রকার জোর করে গাছ থেকে আম পাড়িয়ে আনলো, আর এখন বলছে আই লাভ ইউ বলতে। এ কেমন মেয়ে ভাই? গুন্ডামি করছে একটা হাবাভোলা ছেলে পেয়ে। কথাগুলো মনে মনে আওড়াতে থাকে ছেলেটি। ভয়ে ভয়ে বারবার চোখের উপর থাকা চশমা হাত দিয়ে ঠেলছে। হুদাই কেন চশমা ঠেলছিস? আই লাভ ইউ বল তাড়াতাড়ি। মিষ্টি হাত এখনো ছেলেটির কলারের উপর। অবশেষে ছেলেটি তাদের পাল্লায় পড়ে কণ্ঠনালীর মিলন ঘটালো, উচ্চারণ করলো আই লাভ ইউ। লিজা, মিম, সুম্মি ওয়াও করে চিল্লিয়ে হাতে তালি দিল। মিষ্টি ছেলেটির হাত থেকে আম নিয়ে মাঠের দিকে দৌড় লাগালো। তখনই ছেলেটি এখনো হতবিহ্বল হয়ে দাঁড়িয়ে আছে। হঠাৎ মিষ্টি দৌড় থামিয়ে পেছন ফিরে তাকায়, চিল্লিয়ে ছেলেটিকে জিজ্ঞেস করে, এই ছেলে নাম কি তোর? ছেলেটি অস্ফুট স্বরে উত্তর দিল, এই ছেলে তোতলাচ্ছিস কেন? ঠিক মতো কথাও বলতে পারিস না, হাবাগুবা কোথাকার। বলে মিষ্টি উচ্চস্বরে হাসলো। আলভি নীরবে ক্লাসরুমে ঢুকতে নিল। মিষ্টি পেছন থেকে আবার ডেকে বলল, এই হাবাগোবা শোন। আলভি ঘুরে তাকালো, চোখে চশমাটা আবার ঠেলে দিতে দিতে বলল, আবার কি? সরি। হ্যাঁ, তৈরি থাকিস, এখন থেকে প্রতিদিন তোকে চালাবো আর সরি বলবো। মুস্কি হেসে মিষ্টি আবার ছুট লাগালো। একটু আগের ঘটনা। এই দেখ, আমাকে একটি ছেলে আম দিয়েছে। মারিয়া তার চার বান্ধবীর সামনে কচকচে টাটকা একটি আম নেড়ে চেড়ে খিলখিল করে হাসছে। মিষ্টি ঠোঁট উল্টালো। তোকে কোনো ছেলে কেন আম দিল? আরে আমাদের সিনিয়র ক্লাসের ভাইয়াকে গিয়ে বললাম আই লাভ ইউ, উনিও খুশি হয়ে আমাকে আম দিয়ে দিল। মারিয়া তখনও হাসছে। মিষ্টি, মিম, লিজা, সুম্মি লোভাতুর দৃষ্টিতে তাকিয়ে আছে আমটের দিকে। ভাগ কর, সবাই মিলে খাবো। মিষ্টি খুশিতে গদগদ হয়ে বলল, দূরে গিয়ে মর, আমার আই লাভ ইউ আম তোকে কেন খাওয়াবো? মুখ ভেঙালো মারিয়া। এক ছুটে ক্লাস থেকে বের হয়ে গেল। মারিয়ার কথায় মিষ্টি তেতে গেল। মিম, লিজা আর সুম্মির দিকে তাকালো। দেখলি ও কেমন করলো? ওরে দেখি আমিও আই লাভ ইউ আম খাবো। ওরে একটা ছেলে দিয়েছে, তোকে কে দিবে শুনি? জহুরি কণ্ঠে জিজ্ঞেস করলো মিম। তোরা শুধু দেখ আমি কি করি। বলে মিষ্টি হনহন করে ক্লাস থেকে বেরিয়ে গেল। উদ্দেশ্য ক্লাস থেকে বেরিয়ে যে ছেলেকে আগে পাবে তার কাছ থেকে আই লাভ ইউর আম খাবে। মূলত মারিয়ার উপর জেদ করে মিষ্টি আলভিকে নাস্তানাবুদ করে ছেড়েছে। মিষ্টি, মারিয়া, মিম, লিজা, সুম্মি এই পাঁচজন গলায় গলায় বন্ধু। স্কুলে থাকার সময়টা তারা পাঁচজন খুব উপভোগ করে। তারা বর্তমানে অষ্টম শ্রেণীতে পড়ছে, বয়স 14 কি 15-র ঘরে। ক্লাসে প্রায় 100-র মতো শিক্ষার্থীর মধ্যে তারা পাঁচজন টপ এবং খুবই মেধাবী, তবে বদমাশ আর উড়নচণ্ডীও বটে। নবাবপুরের ছোট্ট মাধ্যমিক স্কুলটিতে সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত তাদের খুনসুটি সীমাবদ্ধ। এত শিক্ষার্থীর মধ্যে আলভি ফার্স্ট বেঞ্চের টপ স্টুডেন্টদের ঠিকই চিনত, কিন্তু 5 বান্ধবীর কেউই জানতো না আলভি নামের চিকনা পাতলা হাবাগোবা ছেলেটা তাদেরই ক্লাসমেট। আলভি মেয়েদেরকে ভয় পায়, বরাবরই ভয় পায়। ক্লাসে এসে লাস্ট বেঞ্চে ঘাপটি মেরে বসে থাকে, ছুটি হলে বাড়ি যায়। এমন সাদাসিধা ছেলেটার পেছনে পড়ে গেল দস্যি 5 বান্ধবী। 5 বান্ধবী হা করে উপরের দিকে তাকিয়ে আছে, একটু পরপর একে অপরের দিকে তাকাচ্ছে। কিভাবে পারবো চালতাগুলো? সুম্মি বলে উঠল। মিষ্টি জিভ দিয়ে ঠোঁট ভেজালো। যেই করেই হোক পড়াতে হবে। আমাকে চালতাগুলো ডাকছে, আজ যদি ওদেরকে মুখে দিতে না পারি ঘুম হবে না। মিষ্টি এদিক ওদিক তাকালো। স্কুল ছুটির সময় তখন সবাই স্কুল ব্যাগ কাঁধে নিয়ে যার যার বাড়ি যাচ্ছে। ওই দেখ সেই হাবাগোবাটা। লিজা প্রফুল্ল কণ্ঠে বলে উঠল। লিজা দৃষ্টি অনুসরণ করে মিষ্টি আলভির দিকে তাকিয়ে ডেভিল হাসি দিল। দৌড়ে গিয়ে আলভির হাত চেপে ধরল। মিষ্টি হয়তো টের পাচ্ছে না, তবে মিষ্টির স্পর্শে আলভি কেঁপে কেঁপে উঠল। তবে মুখটা চুপসে নিয়ে লঘু গলায় বলল, হাতটা ছাইরা দেবই, আমার আব্বাই দেখলে কল্লাটা ফালাই দিবে। আলভির কথায় মিষ্টি শব্দ করে হাসলো। চিকন ফর্সা মেহেটি আহামরি সুন্দর নয়, তবে হাসলে বেশ লাগে আলভির কাছে। মিষ্টি হাসি থামিয়ে দিয়ে লেভানো ভঙ্গিতে বলল, ওরে আমার আদরের ঘরের দুলালি ভাই, আমাদের একটা ছোট্ট কাজ করে উদ্ধার করে দিয়ে যান। আলভি মনে মনে বিরক্ত হলো, তবে প্রকাশ করলো না। চোখের চশমাটা হাত দিয়ে ঠেলে জিজ্ঞেস করলো, কি কাজ? ওই দেখ, ওই চালতাগুলো পেরে দে একটু। হাত দিয়ে উপরের দিকে দেখালো মিষ্টি। আলভি উপরের দিকে হা হয়ে তাকিয়ে আতঙ্কিত হয়ে বলল, বাপরে, এত বড় গাছে আমি উঠতে পারবো না।
বলে চলে যেতে নিল মিষ্টি খপ করে আলভিকে ধরে ফেললো, চোখ গরম করে বলল। পেরে দে বলছি, নইলে কামড়ে দিব। আলভি বিড়বিড় করে বলল। কুত্তা বংশধর। কিছু বললি? ভুরু নাচিয়ে জিজ্ঞেস করলো মিষ্টি। আলভি দাঁতে দাঁত চেপে বলল। ছাড় দিচ্ছি। আলভি দোয়া দুরুদ পড়ে আল্লাহ আল্লাহ করে গাছে উঠল, কিন্তু গাছ থেকে নামার সময় হঠাৎ করেই প্যাচ প্যাচ শব্দ হয়। আলভি দ্রুত তার পেছনে হাত রেখে পাশের খালে ঝাঁপ মারে। গাছের ডালের সাথে লেগে প্যান্ট ছিঁড়ে গিয়েছে। কেউ দেখে নিলে ইজ্জতের ফালুদা হয়ে যেত। উপরে দাঁড়িয়ে 5 বান্ধবী হাসির ঠেলায় একে অপরের উপর গড়াগড়ি খাচ্ছে। খাটের ওপর হেলান দিয়ে বসে মাথায় হাত দিয়ে ঠোঁট প্রশস্ত করে হাসলো মিষ্টি, অথচ চোখ বলছে অন্য কথা। নয়নজোড়া ভরে গিয়েছে অথই জলে। কি রে, কি হয়েছে তোর? এইভাবে কাঁদছিস কেন? আশেপাশের খবর শুনেছিস কিছু? এক প্রকার হাঁপাতে হাঁপাতে কথাটা বলল সুমা। তেমন কিছু না, আগে বল কি খবরের কথা বলছিস। চোখের জল বৃদ্ধাঙ্গুলি দিয়ে মুছতে মুছতে বলে মিষ্টি। আরে মেয়র আবুল কাদেরের একমাত্র ছেলেকে নাকি 3-4 দিন ধরে খুঁজে পাওয়া যাচ্ছে না। পাওয়া যাচ্ছে না মা? পাওয়া যাচ্ছে না মানে কোথাও পাওয়া যাচ্ছে না। সবাই বলা বলি করছে জলজান্ত ছেলেটাকে কেউ গায়েব করে দিয়েছে। সুমার কথা শুনে মিষ্টির মুখটা চুপসে গেল, কপালে পড়ল চিন্তার সূক্ষ্ম ভাঁজ। সুমা যেতে নিয়েও আবার ফিরে তাকালো, মিষ্টির উদ্দেশ্যে বলল। শোন, আজ কিন্তু ভার্সিটিতে তাড়াতাড়ি যেতে হবে, দ্রুত রেডি হয়ে নে। কেন, আজ কি? এ মা, তুই জানিস না আজকে সিনিয়রদের র্যাক ডে? সেখানে আজ বিখ্যাত সিঙ্গার আলভি ওয়াহিদকে ইনভাইট করা হয়েছে। কতদিনের স্বপ্ন জানিস ওই মানুষটাকে কাছ থেকে দেখার, আজ সেই সুযোগ পাবো। আমার তো আর তরই সইছে না, তুই ঝটপট রেডি হয়ে নে তো। কথাগুলো বলতে বলতে সুমা বেরিয়ে গেল। মিষ্টি জানালা দিয়ে ভেতরের দিকে তাকিয়ে বিড়বিড় করে বলল। আলভি ওয়াধি। ঠোঁটে ধরা দিল তার ছেলের হাসি। ক্লাসের মধ্যে বেটে সেটে অদ্ভুত দেখতে অসুন্দর ছেলেটাই ছিল আলভি। নিখুঁতভাবে আলভির চোখের দিকে তাকালে যে কই ঘৃণায় চোখ ফিরিয়ে নিত। কেমন জানি কালসেটে দাগ ছিল তার মধ্যে, পাপড়িগুলো সবসময় ভেজা থাকতো। হয়তো আলভি বুঝতে পারতো তাকে অদ্ভুত দেখায়, তাই সেকালের ফ্রেমে বাঁধা চশমাটি সারাক্ষণ চোখে পড়ে থাকতো। ক্লাসের সহপাঠী বন্ধু যে যেভাবে পারতো তাকে হেনস্থা করত। স্কুলের টুর্নামেন্ট হোক আর যাই হোক, কখনো তাকে অংশ নিতে দিত না কেউই। বাচ্চা বাচ্চা ছেলেটা ছিল সবার অপছন্দের। মিষ্টিরা সবাই মিলে একজোট হয়েছে বউচি খেলবে। খেলাটার নিয়ম ঠিক এমন, বউ তার ঘরে থাকবে, বিপরীত দল তাকে পাহারা দিবে, বউয়ের দল দম নিয়ে সবাইকে দৌড়াবে। এই ফাঁকে বউ পালিয়ে আসতে পারলেই গেম। যেহেতু তারা মাত্র 5 জন, দল সমান সমান করার জন্য আরেকজন দরকার। এদিক সেদিক তাকিয়ে দেখতে পেল আলভি আটোসাটো হয়ে বেঞ্চের উপর বসে আছে। এই হাবাগোবা খেলবি? চিল্লিয়ে জিজ্ঞেস করলো মিষ্টি। আলভি ঠোঁট এলিয়ে হাসলো। দাঁড়া আসছি। নবাবপুর উচ্চ বিদ্যালয়টি তেমন উন্নত নয়। চারিদিকে নিরাপত্তার জন্য কোনো বাউন্ডারি নেই। বাইরে যে কেউ স্কুলে ঢুকে যেতে পারে, আর স্কুলের শিক্ষার্থীরা অনায়াসে স্কুলে পালাতে পারে। স্কুলের চারদিকে মানুষের বাড়িঘর, উঁচু দোতলা ভবনের সামনেই মাঠ, মাঠে কড়া রোদ্দুর। এই রোদের মাঝে পুরো মাঠ টিফিন টাইম পেয়ে ছাত্রছাত্রীদের খেলাঘর তৈরি হয়েছে। মাঠের পাশেই খোলামেলা একটা বাগান আছে। বাগানের পাশে একটা গর্ত করে পাশের বাড়ির বাসিন্দারা ময়লা আবর্জনা ফেলে। মিষ্টিরা আজ সেই বাগানেই বলছি খেলবে, কিন্তু সমস্যা হয়ে দাঁড়ালো বউ নিয়ে। অনেক ভেবেই মিষ্টি বাঁকা চোখে আলভির দিকে তাকালো। মাফ কর বই না আমারে, বউ হইতে খোঁজ না প্লিজ। তোকেই বউ হইতে হবে, কিছুই করার নেই। দেখ, আমি পোলা মানুষ হইয়া বউ হমু কেমনে? পোলাপান দেখলে হাসবো। আমি যখন বলছি তুই বউ হবি মানে তুই হবি। আমি জামাই হইয়া তোরে ছি দিয়া উদ্ধার কইরা নিয়ে আসবো। মিষ্টি আলভির হাত ধরে টেনে নিয়ে বউয়ের ঘরে দাঁড় করিয়ে দিল। আলভিও বাধ্য ছেলের মতো দাঁড়িয়ে রইল। প্রথম ছিদম ছিল সুম্মি, তারপর মিষ্টি। একে একে দুজনে 6টি ছিদম শেষ করে ফেলেছে, বাকি আছে আরেকটি। 7 ছিদমে যদি বউ পালাতে না পারে তাহলে আউট। আলভি কোনোভাবেই পালাতে পারল না। মিষ্টি দাঁতে দাঁত চেপে বলল। হাবাগোবার বাচ্চা, এইবার যদি পালাতে না পারি সেই ময়লার নিয়ে ফলাইমু। মিষ্টি বড় নিঃশ্বাস ছেড়ে আবারও ছিদম দেওয়া শুরু করলো। আলভিও প্রস্তুতি নিল, মিষ্টি ছিদম দেওয়ার সাথে সাথেই পালাবে। মিষ্টি আর বউ মানে আলভির মাঝখানে পাহারায় দাঁড়িয়ে আছে মারিয়া মিম আর লিজা। মিষ্টি দৌড়ে ওদের ছুতে গেল, আলভিও ছুট লাগালো। মাঝখান থেকে 3 জন সরে গেল। মিষ্টি আর আলভি দুজন দুজনের সাথে ধাক্কা খেয়ে গড়াগড়ি করে ময়লার গর্তে গিয়ে পড়লো। মিষ্টি রেগে আগুন হয়ে গিয়েছে। হাবাগোবার বাচ্চা, আমি তোকে ময়লাই ফেলাবো বলছি, তাই বলে তুই আমাকে নিয়ে পড়বি? আলভি উঠেই জুতা হাতে দৌড় লাগালো। দৌড়াতে দৌড়াতে পেছনে তাকিয়ে বলল, মাফ কইরা দে বোন। আলভির পেছনে ধাওয়া করে দৌড়াতে দৌড়াতে মিষ্টি দাঁতে দাঁত চেপে বলল, আমি তোর কোন জন্মের বোন হাবাগোবার বাচ্চা? তোরে ধরতে পারলে আজকে জিনটা খাইয়া ফেলবো।
বর্তমান। আলবি ওয়াহিদের গানের তালে পুরনো কিছু স্মৃতি ভেসে উঠল ভেজা চোখের পাতায়। ভার্সিটির মাঠের এক কোণে দাঁড়িয়ে ঝাপসা চোখে তাকিয়ে আছে মিষ্টি। যার জন্য সূচনা সুন্দর হলো তাকেই ভুলে গেলে আলভি ওয়াদি। মনে মনে আওড়ালো মিষ্টি। অনেক অনেক ধন্যবাদ বিখ্যাত সঙ্গীত শিল্পী আলভি ওয়াহিদকে। আপনার মূল্যবান সময় থেকে আমাদেরকে কিছু সময় উপহার দেওয়ার জন্য আবারও ধন্যবাদ জানাচ্ছি। আমাদের সবার পক্ষ থেকে আপনাকে অভ্যর্থনা জানানোর জন্য মঞ্চে ডেকে নিচ্ছি দ্বিতীয় বর্ষের ছাত্রী মিস মাদিহা রহমানকে। মিষ্টি আঁতকে উঠল। সিনিয়র ভাই কেন তার নাম অ্যানাউন্স করলো? মাদিহার নাম বলতেই সবাই ঘাড় ঘুরিয়ে হাততালি দিতে দিতে চিয়ার্স করতে লাগলো। মাদিহা, মাদিহা, মাদিহা। সুমা উত্তেজনায় মিষ্টির হাত চেপে ধরল। তোর কি ভাগ্য রে, বিখ্যাত আলভি ওয়াহিদের এত কাছে যেতে পারবি। কাছাকাছি, একসময় এই মানুষটার বুকের খুব কাছাকাছি ছিলাম। মনে মনে তাচ্ছিল্যের হাসি দিল। সুমা মিষ্টিকে ঠেলে উঠিয়ে দিল। মিষ্টি ধীরে ধীরে হেঁটে এগিয়ে যাচ্ছে। মঞ্চের দিকে যত এগোচ্ছে ততই বুকের ধুকবাকানি বেড়ে চলেছে। পা টিপে টিপে মঞ্চে গিয়ে দাঁড়ালো। রুহুল আমিন মিষ্টির হাতে ফুলের মালা এগিয়ে দিল। আলভি এগিয়ে এলো কয়েক কদম। মিষ্টির কষ্টটা হঠাৎ করে হু হু করে বেড়ে গেল। সামনে দাঁড়িয়ে থাকা মানুষটির দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে চোখের তৃষ্ণা মিটিয়ে নিতে ইচ্ছে করলো। নিজের ইচ্ছেটাকে খুব কষ্টে মনের মধ্যে দমিয়ে রাখলো। কষ্টে দম বন্ধ হয়ে আসার উপক্রম। দৃষ্টি নিচে রেখেই মিষ্টি মাইকের সামনে গিয়ে দাঁড়ালো। শুকনো কণ্ঠে সবাইকে উদ্দেশ্য করে বলল, প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি, আমাকে ক্ষমা করবেন। আমি আলভি ওয়াহিদকে সংবর্ধনা জানাতে ব্যর্থ। আমি ওনার গলায় ফুলের মালা পরিয়ে দিতে পারছি না, সরি। বলেই মিষ্টি মঞ্চ থেকে নেমে যেতে নিল। আলভির প্রশস্ত ঠোঁটের হাসি মিলিয়ে গেল। একটা দু আঙুলের মেয়ের ঠান্ডা কথার অপমান আলভি মেনে নিতে পারল না। নিজের রাগ সংবরণ করতে না পেরে ধমকে উঠল, হাই নে, দাঁড়াও। তোমার সাহস কি করে হয় আলভি ওয়াহিদকে অ্যাভয়েড করার? মিষ্টি পিছু ফিরল না। এখানে সাহসের কিছু নেই। তুমি জানো আমাকে একটু দেখার জন্য কত মেয়ে তৃষ্ণার্থ চোখে টিভির দিকে তাকিয়ে থাকে, আর তুমি এত বড় সুযোগ পেয়ে আমাকে অ্যাভয়েড করছো। এর ফল ভালো হবে না। আপনি আমাকে হুমকি দিচ্ছেন? ধরে নাও তাই। মিষ্টি আর কথা বাড়ালো না। মুচকি হেসে প্রস্থান করতে করতে বিড়বিড় করলো, অহংকার পতনের মূল। খাটের উপর চুল খামছে ধরে মাথা নিয়ে বসে আছে আলভি। কিছুতেই রাগ কন্ট্রোল করতে পারছে না। আরে ভাই, রাগটা সাইডে রাখ। তুই তোর আগের মাথায় খেয়ালই করিসনি মেয়েটা দেখতে কিন্তু হেব্বি জোশ ছিল। জিব্বা দিয়ে ঠোঁট ভিজিয়ে নিয়ে কথাটি বলতে বলতে আলভির পাশে গিয়ে বসলো তানজিল। সম্পর্কে দুজন কাজিন হয়। তানজিলের কথা শুনে আলভির শয়তানি হাসি দিল। মেয়েটাকে লাগবে তোর? তানজিল খুশিতে গদগদ হয়ে বলল, কত মেয়ের কাছেই তো গেলাম, কিন্তু এই মেয়ের মতো রূপ আর কোথাও দেখিনি। রূপ না তো ভাই, যেন আগুন। তানজিলের কণ্ঠে লোভ স্পষ্ট। ওই মেয়েকেই তোর একদিনের বিছানার সঙ্গী করে দেব। প্রায় 10 মিনিটের বেশি সময় ধরে গাড়িতে বসে আছে আলভি। খানিক পর পর হাত ঘড়ির দিকে তাকাচ্ছে। বিরক্তিতে কণ্ঠনালী থেকে চ-সূচক শব্দ বের হচ্ছে। গাড়ির ড্রাইভার হন্তদন্ত হয়ে ছুটে এসে বলল, স্যার, সামনে অনেক বড় ঝামেলা হয়েছে, এগোনো যাবে না কিছুতেই। আলভি কপট মেজাজ দেখিয়ে গাড়ি থেকে নেমে গেল। পকেট থেকে সানগ্লাসটা বের করে চোখে পড়ে নিল। ঝামেলার উৎস ধরে সামনে এগিয়ে গিয়ে চরম আশ্চর্য হলো, দুটো মেয়ে একটা ছেলেকে বেধড়ক মারছে। মূলত সেই কারণেই রাস্তায় বড়সড় একটা জ্যাম লেগে গিয়েছে। শুধু ছেলেটা চুপচাপ মার খাচ্ছে তেমন কিছুই নয়। ছেলেটাও সামনে একটা মেয়েকে থাপ্পড় দিচ্ছে বা কখনো খামচে ধরছে মেয়েটির চুল। আলভি বিরক্ত হয়ে আরো 2 পা এগিয়ে গিয়ে ঠাস করে মেয়েটির গালে থাপ্পড় বসিয়ে দেয়। তানজিল হাঁপাতে হাঁপাতে বলে, মার তেজ কত! আর একটা মার আলভি। এতক্ষণ ধরে তানজিলি বেধড়ক মার খাচ্ছিল। মিষ্টি হঠাৎ থাপ্পড় খেয়ে হতভম্ব হয়ে যায়। রাগে জেদে গজগজ করতে করতে দাঁতে দাঁত চেপে উল্টো আরেকটি থাপ্পড় বসিয়ে দেয় আলভির গালে। আলভি তো রীতিমতো অবাক। এই এক আঙুলের পুচকে মেয়ে কিনা আলভি ওয়াহিদের গায়ে হাত তুলেছে। রাগে আলভির ফর্সা নাক ফুলে গিয়েছে, চোখ দুটো ভয়ঙ্কর লাল হয়ে গিয়েছে। মন চাইছে মেয়েটাকে এখানেই খুন করে ফেলতে। সমস্ত রাগ জেদ সংমিশ্রণ করে আলভিকে ধমকে উঠল, ম্যানারলেস মেয়ে, তুমি জানো কার গায়ে হাত তুলেছ? এর পরিণতি কি হতে পারে? মিষ্টি চোখের সামনে আলভিকে দেখে দমে গেল। কিন্তু সোমা মিষ্টিকে আড়াল করে এগিয়ে আসলো। কণ্ঠ আরো দ্বিগুণ চওড়া করে তানজিলের কলার চেপে ধরলো, আপনার মতো সেলিব্রিটি কিনা এই কুত্তার সাপোর্ট করছে? ছি! আর কিছু বলার সুযোগ পেল না সোমা। টান দিয়ে মিষ্টির হাতটা পেছন দিক থেকে মুচড়ে ধরলো আলভি। তুমি কাজটা একদম ঠিক করলে না স্টুপিড। এর ফল তোমাকে ভোগ করতে হবে। মিষ্টি আলভিকে দুহাত দিয়ে ধাক্কা দিলে বটে, কিন্তু 1 ইঞ্চিও টলাতে পারল না। আলভি বাঁকা হেসল। তারপর সোমার দিকে রক্তচোখে তাকালো আলভি।
এই মেয়ে, একদম তেজ দেখাবে না, গলা নিচে নামিয়ে কথা বলবে। আলভি ওয়াহিদ উঁচু গলায় কথা বলা মেয়েদের একদম পছন্দ করে না। পরের বাক্যটি মিষ্টির দিকে তাকিয়ে বলল আলভি। মিষ্টি নিচের দিকেই তাকিয়ে আছে। এই পুরুষের চোখে চোখ রাখার ইচ্ছে তার নেই। তানজিল ঠোঁটের কোণের রক্ত বৃদ্ধাঙ্গুলি দিয়ে মুছতে মুছতে সোমার দিকে এগিয়ে গেল। এই কাকতাড়ুয়া, রূপ নেই 1 আনা, তেজ তো 16 আনা দেখাস। কোথায় পাস এত তেজ? তানজিলের কথায় সোমা আরেকটু তেতে গেল। তানজিলের মুখের সামনে আঙুল নাড়িয়ে চোখ দুটো বড় বড় করে বলল, লুচ্চার বাচ্চা, আমার সামনে আর পড়িস না। আজকে বেঁচে গেছিস, পরের বার সোজা জায়গা মতো দিব। তানজিল থতমত খেয়ে বলল, নেহাত তুই কাকতাড়ুয়া, নইলে তোর বান্ধবীর আগে তোকেই বিছানায় নিতাম। দাঁত কেলিয়ে হাসলো তানজিল। সোমার আগে গিজগিজ করতে করতে এগিয়ে যেতে নিল। মিষ্টির সোমার হাত জোর করে চেপে ধরে রাখলো। চলে আয় তানজিল, মেয়ে মানুষ যতই ফোঁস করুক, দিন শেষে তার একমাত্র জায়গা হয় পুরুষের পায়ের নিচে, নয়তো বিছানায়। আলভি কথাটা বলতে বলতে তানজিলকে নিয়ে প্রস্থান করলো। আলভি যাওয়ার পানে তাকিয়ে মিষ্টির লঘু কণ্ঠে উচ্চারণ করলো, পিপিলিকার পাখা গজায় মরিবার তরে, আলভি ওয়াহিদ। বিছানার উপর পা ভাঁজ করে বসে আছে সোমা। মিষ্টি রান্না করতে করতে বলল, তখন অত সিন ক্রিয়েট না করলেও পারতি। মিষ্টির কথায় সোমার মাথা গরম হয়ে গেল। ওই লুচ্চার বাচ্চা যে তোকে বিছানায় যাওয়ার অফার করছিল, সেটা কি? এসব কি ভাষা সুমা? ওরা খারাপ লোক, আমাদের উচিত ওদেরকে এড়িয়ে চলা। কুকুরের কাজ তো কুকুর করবেই, তাই বলে কি আমরাও একই কাজ করব? তাহলে কুকুর আর আমাদের মধ্যে পার্থক্য কি থাকলো বল? তোর নেতিবাচক কথা তুই তোর কাছেই রাখ, আমাকে বলতে আসিস না। আমি শুধু একটা কথাই জানি, যেমন কুকুর ঠিক তেমনি মুগুর হতে হয়। মিষ্টির তর্কে জড়ালো না। সোমা বরাবরই বেপরোয়া টাইপের, কোনো কিছুতে ভয় পায় না, অথচ মিষ্টি সবকিছু এড়িয়ে যায়। ঝামেলায় জড়াতে ভয় পায়। নিজের সাথে হওয়া অন্যায়েরও প্রতিবাদ করতে পারে না, চুপচাপ নীরবে সহ্য করে আর চোখের পানি ফেলে। যে ব্যাপারটা সোমার একদম ভালো লাগে না। তাড়াতাড়ি খেয়ে ঘুমা, কাল ভার্সিটি আছে, ভুলে গেছিস? মিষ্টি বিছানায় শুয়ে এদিক সেদিক গড়াগড়ি করছে, কিন্তু চোখে ঘুম ধরছে না। তাই নিঃশব্দে উঠে বসলো। মিষ্টি একবার পাশ ফিরে সোমার দিকে তাকালো। তারপর বিছানা থেকে নেমে নিজের পার্সোনাল ড্রয়ারটা খুলে একটি খাম বের করলো। খামের মধ্য থেকে একটি রুমাল আর একটা কলম বের করলো, আর ছোট্ট একটা চিঠি বের করলো। চিঠিটা খুলে মিষ্টির ঠোঁট কামড়ে হাসলো। দুই ঠোঁটের মিলন ঘটিয়ে ছোট ছোট অগোছালো হাতের লেখাগুলো উচ্চারণ করলো আলভির বউ মিষ্টি। মিষ্টির ঠোঁটের হাসি আর একটু গাঢ় হলো। হারিয়ে গেল অতীতে। অতীত মাঝখানে আরো একদিন আছে, তারপর জিএসসি পরীক্ষা শুরু হয়ে যাবে। 5 বান্ধবী পুরোদমে পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে, আর এদিকে আলভি গায়ে হাওয়া লাগিয়ে ঘুরছে। পরীক্ষার টেনশন মুক্ত সে। 1 সপ্তাহ কেটে যাওয়ার পর পরীক্ষার কেন্দ্রে দেখা হলো সবার। 5 বান্ধবীর হাতেই বই। জীবনে যত পড়া আছে সব আজকে পড়ে উদ্ধার করে ফেলবে এমন মনে হচ্ছে। গুনগুন করে পড়তে পড়তেই মিষ্টির চোখ যায় আলভির দিকে। কিরে হাবাগোবা, প্রিপারেশন কেমন? আমার পড়া লাগে না, আমি জানি পরীক্ষায় কি আসবে। গা ছাড়া উত্তর দেয় আলভি। কিভাবে জানিস? অবাক হয়ে জিজ্ঞেস করলো মিষ্টি। আরে আমার ফুফাতো ভাই তানজিল, ও আমাকে শর্ট সাজেশন দিয়েছে, ওইখান থেকে কমন আসবেই। আমাকে দিবি? তোর ফোন নম্বর দিয়ে আমি পাঠিয়ে দিব। তুই ফোন চালাস? ভাইয়া দিয়েছে। তুই বাহির থেকে হাবাগোবা হলে কি হবে? তুই ভাই অনেক চালাক। তোর কাছে আমার হাওয়া থাকতেই ভাল লাগে। তারপর থেকে শুরু হয়ে গেল তাদের ফোনে কথা বলা। বেশি কিছু বলতো না, কেমন আছিস, পড়েছিস কিনা, এসবই বলা হতো। একদিন হুট করে আলভি বলল আগামীকাল তার জন্মদিন, গিফটও চেয়ে বসলো। মিষ্টিও শর্ত হিসেবে বলল, তুই তো সবসময় টি শার্ট বা গেঞ্জি পরিস, একদম বাচ্চা লাগে কালো শার্ট পরে আসিস। আলভি ছোট্ট করে বলল আচ্ছা। পরের দিন আলভি সত্যিই শার্ট পরে আসলো। অন্যদিনের তুলনায় কিছুটা সুন্দর পরিপাটি লাগছে দেখতে। আলভিকে স্কুলে তেমন কেউ পছন্দ করতো না, শুধুমাত্র মিষ্টির কাছেই মনে হতো আলভি সবার থেকে সুন্দর। শুধু মিষ্টির সুন্দরতম চোখ জোড়ায় দেখতে পেত আলভি কতটা সুন্দর। যখন সহপাঠীরা আলভিকে নিয়ে হাসতো, মজা নিত, মিষ্টির খুব খারাপ লাগতো। এই খারাপ লাগার কি নাম দেবে মিষ্টির জানা নেই। কিরে, শার্ট পরে কেমন লাগছে বলবি না? তুই আজ থেকে শার্ট পরিস। এমন সময় মারিয়া, মিম, লিজা, সুম্মি উপস্থিত হলো সেখানে। সবাই চিল্লিয়ে একসাথে বলে উঠলো হ্যাপি বার্থডে আলভি। আলভি খুশি হওয়ার বদলে মন খারাপ করে ফেললো, কিন্তু বুঝতে দিল না, মুখে হাসি টেনে চুপ করে থাকলো। মিষ্টি আর চোখে ঠিকই বুঝতে পারলো। 4 বান্ধবী চকলেট সহ হাবিজাবি গিফট করলো আলভিকে, যেহেতু তারা স্টুডেন্টের চেয়ে বেশি সামর্থ্য তাদের নেই। তুই কিছু দিবি না মিষ্টি? মারিয়া চট করে মিষ্টিকে জিজ্ঞেস করলো। মিষ্টি ফাইল থেকে একটা কলম বের করে আলভির সামনে ধরে বলল, এই নে হাবাগোবা, হুজুরের কাছ থেকে ফু দিয়ে এনেছি। এই কলম দিয়ে লিখলে গোল্ডেন পাবি। পরীক্ষা শেষ করে বের হয়ে দেখে আলভি দাঁড়িয়ে আছে। অপেক্ষা করছিলি? আলভি কিছু বলল না।
জানালা দিয়ে দেখলাম কত আগে বেরিয়েছিস। অপেক্ষা না করে চলে গেলে কি হতো? আচ্ছা যাচ্ছি। আলভি ছোট্ট করে বলেই হাঁটা শুরু করলো। পেছন থেকে মিষ্টি আবার হাতটা টেনে ধরলো। আলভি এক অজানা অনুভূতিতে দগ্ধ হতে শুরু করলো। বুকের মধ্যে শিরশির অনুভূতি টের পেল। কণ্ঠনালী থেকে উচ্চারণ করলো, তুই কেন বুঝিস না মিষ্টি? তোর স্পর্শ আমার সব কিছু এলোমেলো করে দেয়। আলভির বলা বাক্যটি মিষ্টির মনে ভালো জায়গা ভরিয়ে দিল। এই ছোট্ট হৃদয়ে যেন বসন্তের ফুল ফুটলো। শান্ত শীতল পূর্ণ কহরে যেন কোকিলের গান শুনতে পেল। এত এত ভালো লাগার বিনিময় হলো শুধু নীরবতা দিয়ে। ধর। মিষ্টি একটি রুমাল আলভির হাতের দিকে বাড়িয়ে দিল। আলভি রুমালটা হাতে নিয়ে খুলে দেখলো রুমালের এক কোণে খুব সুন্দর করে সুতো দিয়ে লেখা আছে মিষ্টি। আলভির হাসি প্রশস্ত হলো। চুপচাপ দুজনেই বাড়ির পথ ধরে এগোতে লাগলো। বর্তমান। এই মিষ্টি ওঠ, কাল আমাকে তাড়াতাড়ি উঠতে হবে বলে নিজেই পড়ে পড়ে ঘুমাচ্ছিস। সুমার চিল্লাচিল্লিতে ঘুম ভাঙলো মিষ্টি। চোখ কষলে বলল, অনেক দেরি হয়ে গেল তাই না? সর, তাড়াতাড়ি রেডি হতে হবে। দুজনে রেডি হয়ে ক্যাম্পাসে ঢুকে বিরক্তিতে চোখ মুখ কুচকালো। সিনিয়র একটা ছেলে একটা মেয়ের সাথে অশ্লীল শব্দচান করছে। মাঝে মাঝে গায়ে হাত দেওয়ারও চেষ্টা করছে। সুমার সহ্য করতে পারলো না, পায়ের জুতা খুলে হাতে নিয়ে ছেলেটাকে মারা শুরু করলো। মিষ্টি ধরে থামানোর চেষ্টা করছে কিন্তু সুমা থামছে না। হঠাৎ পেছন থেকে পুরুষালী শক্ত হাত সুমার হাত ধরে ফেললো। কোন বেয়াদব আমার হাত ধরলো? বলতে বলতে পেছন ফিরে সুমা চমকালো। দাঁতে দাঁত পিষে বলল, এই তো দেখি বেয়াদব না, লুচ্চার বাচ্চা, গায়ে পড়তে আসছে আবার। আরো কিছু বলতে যাবে মিষ্টি সুমার মুখ চেপে ধরলো। প্লিজ বোন, ভয় করছে আমার। ভার্সিটিতে কোনো ঝামেলা করিস না। সুমার ফিসফিস করে বলল, আমার ব্যাঙের ভয় তোর? সুমার এমন কথা শুনে মিষ্টি দমে গেল। তানজিল সুমার হাতটাকে ঝাড়ি মেরে ফেলে দিল। কাক তাড়ুয়ার বাচ্চা থাপড়িয়ে তেজ কমিয়ে দেবো একদম। সুমার আগে গজগজ করতে করতে তেরে আসে, গাল এগিয়ে দেয়। দে দে না থাপড়, তোর কলিজা কত বড় আমিও দেখি। এত তাড়া কিসের? আজ থেকে এখানেই তো আছি। যেদিন প্রয়োজন পড়বে সেদিন ঠিকই থাপ্পড় বসিয়ে দাঁত ফেলে দেব। এমনিতেই তো কালা ভূত, ওই সাদা দাঁত হারিয়ে কিসের অহংকার করিস দেখবো। বলতে বলতে লালসার চোখে মিষ্টি দিকে তাকালো তানজিল। তারপর এগিয়ে গিয়ে কপালের উপর পড়ে থাকা চুলগুলো ফু দিয়ে উড়িয়ে দিল। মিষ্টি ঘৃণায় চোখ বন্ধ করে নিল। চোখ বন্ধ করে লাভ নেই রূপবতী কন্যা, আজ থেকে আমাদেরকে প্রতিদিন দেখতে হবে। মিষ্টি বুড়ো কুচকে তাকিয়ে বলল, মানে আজ থেকে আমরা এই ভার্সিটিতে পড়বো। কথাটি বলতে বলতে এলোমেলো পায়ে গিয়ে আসলো আলভি। মিষ্টি কি বলে মাথা তুলে তাকালো সামনে দাঁড়ানো সুপুরুষটির দিকে। গায়ে সাদা শার্টের উপর কালো ব্লেজার, কালো প্যান্ট, চোখে সেকালে চশমার বদলে ব্র্যান্ডের কালো সানগ্লাস, হাতে খুব দামি একটি ঘড়ি শোভা পাচ্ছে, মাথা ভরা ঘন সিল্কি চুল। নিঃসন্দেহে সুপুরুষ বলা যায় তাকে। এত বছর পরে মানুষটাকে দু চোখ ভরে দেখলো মিষ্টি। ওষ্ঠজোড়া কিঞ্চিত ফাঁক করে বিড়বিড় করলো, এত পরিবর্তন! এই সুমা, তোদের প্রিন্সিপাল তার কক্ষে ডাকছে। রাজীব কথাটি জানিয়েই নিজ কাজে চলে গেল। সুমার মিষ্টি দুজনে একটু ভয় পেল। গতকালের বিষয়টা নিয়ে প্রিন্সিপাল কিছু বলবে না তো? ভয়ে ভয়ে দুজনে প্রিন্সিপালের কক্ষের সামনে উপস্থিত হলো। অনুমতি নিয়ে ভেতরে প্রবেশ করতে আরেকবার চমকালো। প্রিন্সিপালের সামনের একটি চেয়ারে একজন পুলিশ অফিসার বসে আছে, আরো দুটো চেয়ারে বসে আছে তানজিল আর আলভি। মিষ্টি পুলিশ দেখে কিছুটা ঘাবড়ে গেল। সুমা সাহস করে প্রিন্সিপালের উদ্দেশ্য বলল, আমাদের ডেকেছিলেন স্যার? হ্যাঁ, এদিকে আসো। উনি পুলিশ অফিসার রাজীব, যা জিজ্ঞেস করবে সঠিক উত্তর দিবে। সুমা এক নজর সবার দিকে তাকাতে মেজাজ গরম হয়ে গেল। তানজিল ঠোঁট কামড়ে মিষ্টিকে বাজেভাবে দেখছে। মন চাইছে চোখ দুটো উপড়ে ফেলতে। পুলিশের ভয়ে সে ইচ্ছেটা মাটি চাপা দিতে হলো। কালকে রাকিবের সাথে তোমাদের ঠিক কি নিয়ে ঝামেলা হয়েছিল? সুমা নির্ভয়ে শান্ত স্বরে সবকিছু বিশ্লেষণ করলো। আচ্ছা, তোমরা যেতে পারো, দরকার হলে আবার ডেকে নিব। মিষ্টি সুমাকে টেনে তাড়াতাড়ি কক্ষ থেকে বের হতে গেল, কিন্তু সুমা মিষ্টিকে আটকে দিয়ে আবার পেছন ফিরে তাকালো। স্যার, কিছু মনে না করলে একটা প্রশ্ন করব? অবশ্যই, বলো। আমাদেরকে এত কিছু জিজ্ঞেস করার মূল কারণটা কি জানতে পারি? রাজীব বড় করে নিঃশ্বাস ফেলল। তোমরা কালকে যে ছেলেটার সাথে ঝামেলা করেছো, আই মিন রাকিব, তাকে গতকাল রাত থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না, একেবারে গায়েব হয়ে গিয়েছে। ও, আমাদেরকে অযথা সন্দেহ করে সময় নষ্ট করবেন না, ওনাকে দ্রুত খুঁজে বের করার চেষ্টা করুন। বলে মিষ্টির হাত ধরে হনহন করে বেরিয়ে গেল সুমা। বাহিরে বের হতে হতে মিষ্টি আরেকটি বার পেছন ফিরে তাকালো, আবারও বিড়বিড় করে বলল, পাপ তার বাপকেও ছাড়ে না, আমরা তো নিতান্তই তুচ্ছ জীব। লাইব্রেরিতে বসে বই পড়ছে মিষ্টি। হঠাৎ সিগারেটের কড়া গন্ধ নাকে এসে ঠেকলো। বিরক্তিতে চোখ মুখ কুচকালো। ধোয়ার উৎস খুঁজতে গিয়ে চোখ ভরে এলো অথই জলে। চোখের সামনে আলভি এবং অন্য একটি মেয়ে খুব ঘনিষ্ঠতম মুহূর্ত কাটাচ্ছে।
এ যে পৃথিবীর জঘন্যতম মুহূর্ত। যে বুকে একসময় তার স্থান ছিল, সে বুকে অন্য নারীর স্পর্শ, যে মিষ্টির কোমল মন কেঁপে কেঁপে ওঠে। জিএসসি পরীক্ষা উত্তীর্ণ হওয়ার পর তারা নবম শ্রেণীতে ভর্তি হয়। তখন বর্ষাকাল, আকাশের অবস্থা ভালো না, মেঘের কালো চাদরে নীল আকাশ ঢেকে গিয়েছে। ভর দুপুরে মনে হচ্ছে সন্ধ্যা নেমেছে। চারপাশের প্রকৃতি জানান দিচ্ছে ঝড় আসবে। স্কুল কর্তৃপক্ষ ছাত্রছাত্রীদের সুবিধার্থে তাড়াতাড়ি ছুটি দিয়ে দিল। ছুটি পেয়ে সবাই ছুটেছে বাড়ির পথে। 5 বান্ধবীও ঝড়ের আগের শান্ত প্রকৃতিটাকে উপভোগ করতে করতে হাঁটছে। উদ্দেশ্য বৃষ্টিতে ভিজবে। হলতায় কিছুক্ষণের মধ্যে আকাশ ঝাঁপিয়ে ঝড় শুরু হলো। তীব্র বাতাসে এলোমেলো করে দিতে লাগলো সবকিছু। ঝমঝমিয়ে বৃষ্টি নেমে ভিজিয়ে দিল তাদের গা। হঠাৎ মিষ্টি মাথার উপর ছাউনি অনুভব করলো। খুব কাছ থেকে কারো গাঢ় নিঃশ্বাসের শব্দ পেল। পাগল হয়ে গিয়েছিস? বৃষ্টিতে ভিজে জ্বর বাঁধলে কি করবি? একটি বড় কচু পাতা মিষ্টির মাথায় ধরে কড়া গলায় বলে উঠল আলভি। পাতার কিছু অংশ নিজের মাথায়, কিছু অংশ মিষ্টির মাথায় দেওয়া। সাথে থাকা মারিয়া, মিম, লিজা, সমীর ঠোঁট টিপে হাসছে। কি রে আলফি, আমরাও তো ভিজে যাচ্ছি নাকি? আমাদের জন্য মায়া হয় না? মারিয়ার কথায় সবাই মিলে হো হো করে হেসে উঠল। মারিয়ার কথার বিনিময়ে আলবি এক হাতে মাথা চুলকে ফোকল, হাসল। বৃষ্টিময় সময়ে শুনশান নিরিবিলি মেঠো পথ ধরে কচু গাছের পাতা মাথায় দিয়ে হাঁটছে একজোড়া কিশোর কিশোরী, অথচ দুজনেই ভিজে একাকার। এ যেন ফ্রেমে বন্দি করে রাখার মতো দৃশ্য। বৃষ্টির মনের মধ্যে অজানা অনুভূতিরা উকিচুকি দেখছে। রঙিন প্রজাপতির মিলন মেলা বসেছে। অবাধ্য ইচ্ছেরা ডানা ঝাপটাচ্ছে। আলভির এত কাছে নিজেকে আবিষ্কার করে হাসফাস লাগছে খুব। বিপরীত লিঙ্গের আলভিরও ঠিক একই অবস্থা। অবদ্ধ ইচ্ছেগুলোকে মুক্ত করে দেওয়ার ইচ্ছে করছে তার। ওই কোমল তুলতুলে হাতটি ধরে এই পথ পাড়ি দেওয়ার ইচ্ছে হচ্ছে তার। বৃষ্টিময় সুন্দর সময়টাকে আরেকটু রঙিন করার ইচ্ছে জাগলো তার। হুট করেই মনের মধ্যে অবাধ্য ইচ্ছেটাকে একটু প্রশ্রয় দিল। কাপা হাতের আঙুলিগুলো খুব যত্ন করে মিলিয়ে নিল মিষ্টির আঙুলির ভাঁজে। আকস্মিক স্পর্শে মিষ্টির বুকে শিহরণ বয়ে গেল। নীরবে চোখ বন্ধ করে ফেলল। বিসর্জন দিল এক ফোঁটা অশ্রু। এই মেয়ে, থাপ্পড় চিনিস? থাপ্পড় লুকিয়ে লুকিয়ে কি দেখছিলি? কর্কশ কণ্ঠে ধমকে উঠল জেসি। মিষ্টি হেসকি তুলে কেঁদে উঠল। মিষ্টির কান্নায় আলভি তৃপ্তির ঢেকুর তুলল। বুঝলে জেসি, সেদিন সতী সাবিত্রী সেজে আমাকে প্রত্যাখ্যান করেছে, আর এখন আমার পেছনে পেছনে ঘুরছে একটা চান্স পাওয়ার জন্য। বলেই আলভি উচ্চস্বরে হেসে উঠল। তা যা বলেছিস আলভি, এসব 2 টাকা মেয়েদের আমার খুব ভালো করে চেনা আছে। কিভাবে বড়লোক ছেলেদের গলায় ঝুলে পড়বে সেই ধান্দায় থাকে। অপমানে মিষ্টির কান ঝাঁঝা করে উঠল। বন্ধ কর আলভি প্লিজ, আমি নিতে পারছি না। তোর তো এতটা বদলে যাওয়ার কথা ছিল না। মিষ্টির অবান্তর কথায় আলবি ভ্রু কুচকাল। তাচ্ছিল্যের স্বরে বলল, ইউ আর ম্যাড। তোমার সাথে কি আমার কখনো তুই তোকারির সম্পর্ক ছিল? সিম্প্যাথি পাওয়ার জন্য নাটক করা হচ্ছে? কষ্টে মিষ্টির কণ্ঠ রোধ হয়ে আসলো। কোনো রকম বাক্য ব্যয় না করেই দৌড়ে লাইব্রেরি থেকে বেরিয়ে যেতে যেতে মিহি কণ্ঠে উচ্চারণ করলো, আমার চোখের বাড়ির মূল্য চোকাতে হবে তোমায় আলভি ওয়াহিদ। ক্লাস শেষ করে সময় এবং মিষ্টি বের হয়ে আসছে। তাদের পেছন থেকে বের হলো আলভি আর তানজিল। মিষ্টিকে একটু হেনস্থা করার উদ্দেশ্য নিয়ে আলভি তানজিলকে চোখের ইশারা দিল। তানজিল কথা মতো সামনে এগিয়ে গেল। হঠাৎ পেছন থেকে আলভি মিষ্টিকে ধাক্কা দিল। তাল সামলাতে না পেরে মিষ্টি তানজিলের গায়ে গিয়ে পড়ল। মনে মনে ঠিক যেটা চেয়েছিল সেটাই হলো। তানজিল তার পেশিবহুল হাত দিয়ে মিষ্টির নরম কোমর আঁকড়ে ধরল। দাঁতক পাটি বের করে বিশ্রী হাসি দিয়ে বলল, আরে আরে, এদিকে শিকার নিজে থেকে আমার জালে ধরা দেওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছে। যে নোংরা হাতের স্পর্শ লেপতে দিতে শুরু করলো মিষ্টির শরীরে। আলভি এগিয়ে এসে বলল, কি মেয়ে, আমি পাত্তা দিলাম না বলে সোজা আমার ভাইয়ের বুকে আছড়ে পড়ার চেষ্টা করছো। সরি টু সে, তোমার মতো মেয়েকে এক রাতের বিছানার সঙ্গী করা যায়, জীবন সঙ্গী নয়। কথাটি বলে দম নেওয়ার সুযোগ পেল না আলভি। তার আগেই মিষ্টি একদলা থুতু ছুঁড়ে মারল আলভির মুখে। সোমা এসে কামড় বসিয়ে দিল তানজিলের হাতে। এক ঝটকায় মিষ্টিকে ছেড়ে দিয়ে সোমা চুল ধরে চিল্লাতে লাগলো, ছাড় কুত্তা, ছাড় বলছি, দাঁত ফেলে দিব বলছি বলে প্রতিশোধ নিচ্ছিস। সোমা তবুও ছাড়লো না। ধারালো দাঁতের কামড় এখনো বসিয়ে রেখেছে হাতে। তানজিল এক হাতে সোমা চুল টেনে ছিঁড়ে ফেলছে আর বলছে, বই না আমার, মা আমার, ছাড় বলতেছি, গোস্ত আলগা হয়ে যাইতেছে। পুরো ভার্সিটির সবাই উৎসুক দৃষ্টিতে তাদের চুলাচুলি লড়াই দেখছে আর মজা নিচ্ছে। কেউ হাতে তালি দিচ্ছে, কেউ কেউ শীষ বাজিয়ে চিয়ার্স করছে। মিষ্টি সোমাকে টেনে ছাড়িয়ে নিল। এদিকে আলভি একই অবস্থায় দাঁড়িয়ে আছে। এই মেয়ের এত সাহস আলভি ঠিক নিতে পারছে না। অগ্নি চোখে তাকিয়েছে মিষ্টির দিকে, যেন আজ চোখের আগুনে পুড়িয়ে মারবে মিষ্টিকে। মিষ্টি শান্ত চাউনি দিয়ে আলভির সামনে এসে দাঁড়ালো। মুখে বিটুপির হাসি টেনে ঠাস ঠাস করে দুগালে দুটো চর বসিয়ে দিল।
শোরগোলপূর্ণ মাঠ নিস্তব্ধতায় ছেয়ে গেল। সবার মধ্যে কানাঘুষো শুরু হয়ে গেল। একটা সামান্য মেয়ে কিনা আলবি ওয়াহিদের গায়ে হাত তুলল, যে আলবি ওয়াহিদ প্রতিটি মেয়ের স্বপ্নের পুরুষ, যাকে একটু চোখের দেখা দেখার জন্য কত মেয়ের হাহাকার। সেই সুরকারের গায়ে হাত তুললেই মেয়ে। পেছন থেকে মিষ্টির হাত মুচড়ে ধরল জেসি। কর্কট কণ্ঠে কিছু বলতেই যাবে, আলবি হাত উঁচিয়ে বাধা দিল। জেসি আলভির চোখের দিকে তাকিয়ে ভয় পেয়ে পিছিয়ে গেল। পেছলো না শুধু মিষ্টি, বরং আরেক পা এগিয়ে গিয়ে কোমল কণ্ঠে শুধালো, সব ভুলে যাওয়ার এত নিখুঁত অভিনয় কি করে করিস? ঝড় আসার আগে পরিবেশ যেমন গুমট মেরে যায়, ঠিক তেমন ভাবে শান্ত হয়ে দাঁড়িয়ে আছে আলবি। মিষ্টির কথাগুলোর হিসাব মেলাতে ব্যস্ত সে। সুমা চরম পর্যায়ে বিস্মিত হয়ে দাঁড়িয়েছে মিষ্টির দিকে তাকিয়ে। বিস্মিত হওয়ারই কথা, মিষ্টির এমন ভয়ঙ্কর রূপের সাথে সে পূর্ব পরিচিত নয়। বারান্দার ইজি চেয়ারে হেলান দিয়ে বসে একের পর এক সিগারেট ধরাচ্ছে আলবি। গিটারের টুংটাং শব্দে আর গানের সুরের সাথে সব রাগ উপড়ে ফেলার চেষ্টা করছে। ছায়াহীন শহরে আলোয় আমি আমাকে হারিয়েছি, হেসেছে শুধুই নিয়তি, হারিয়েছি আমি সবই। অশ্রুহীন চোখ নীরবে গোপনে কাঁদে, কৃত্রিম হাসির আড়ালে নিজেকে লুকিয়ে। হঠাৎ চোখ মেলে দেখি আজ আমি একা, হয়তো এ স্বপ্নেরই খেলা, যেন সবই মন গড়া। চারপাশে শুধু শুনি হাহাকার, চাপা চিৎকার, হয়তো সবই সত্যি, হয়তো এরূপ বঞ্চনার। আর কত আক্ষেপ, একাকিত্ব, শূন্যতা, বিভ্রান্ত দু চোখ চেপে ধরে বিষণ্ণতা, অর্থের দৈনতা, স্বপ্নের পথে বাধা, হীনমন্য হয়ে থাকা আর বাড়ে হতাশা। হাসছে নিয়তি, কাঁদছি আমি, হচ্ছে আশা ভঙ্গ, স্বপ্ন ভাঙছে, কষ্ট বাড়ছে, করছি মাথা নত। নত শিরে ছুটছি, পাই খুঁজে সুখ কোথায়, অতল জলে ডুবে মরছি, খুঁজছি জীবন দাবাই। সুখ আমার কাছে এসে দুঃখিত বলে ফিরে চাই, কাউকে আপন করে নিলেই সে ছড়ে চলে যায়। নিয়ে যায় সুখ, হাসি রেখে যায় স্মৃতি, আমি তা আঁকড়ে ধরে কান্না নিয়ে বাঁচি। আজ পৃথিবীকে দেওয়ার মতো কিছুই নেই আমার, চলে যাচ্ছি, ফিরে আসবো না, শোনাবো না কষ্টের গান। এই নিয়ে 4 প্যাকেট শেষ হয়েছে ভাই, বন্ধ কর। তানজিল বিরক্তি কণ্ঠে বলে উঠল। আলভি প্রতি উত্তরে জিজ্ঞেস করলো, কয়টা বাজে? তানজিল হাত ঘড়ির দিকে চোখ বুলিয়ে বলল, সন্ধ্যে 7টা বাজে। মাহিরা মেয়েটা 8টা বাজে টিউশন পড়া শেষ করে বের হয়। তুই কিভাবে জানলি? তানজিল সন্দেহের দৃষ্টিতে তাকালো। আলভি উত্তর দিল না, শুধু মুচকি হাসলো। ঠান্ডা কণ্ঠে বলল, গাড়ি বের কর। কোথায় যাবি? গেলে চল, নইলে বসে থাক। বলে রুম থেকে বেরিয়ে গেল আলভি। পেছন পেছন দৌড়াতে দৌড়াতে বেরোলো তানজিল। হাত পা মুখ বাঁধা অবস্থায় মেঝেতে বেহুশ হয়ে পড়ে আছে মিষ্টি। লম্বা চুলের বেনুনি লুটিয়ে আছে ফ্লোরে। মুখের উপর পড়ে আছে কিছু আগোছালো চুল। ঘন ভেজা পাপড়ি ভাঁজ করে চোখ বন্ধ করে শুয়ে আছে। ঠোঁটের নিচের টোলটা সৌন্দর্য যেন বাড়িয়ে তুলছে। আলভি এর প্রথম মিষ্টিকে পরখ করে দেখছে। মেয়েটা সত্যিই সুন্দরী, এক কথায় যাকে বলে অপ্সরা। যতই সুন্দরী হোক না কেন, কোনো মেয়ের প্রতি তার ইন্টারেস্টিং নেই ভেবেই মুখ বাঁকালো আলভি। দ্রুত পায়ে রুমের বাইরে বেরিয়ে গেল। তানজিলের উদ্দেশ্যে বলল, যা, আজকে রাতের জন্য এই মেয়ে তোর, যা ইচ্ছে করে নে। তানজিল আলভিকে জড়িয়ে ধরলো, তারপর বলল, সাবধানে বাড়ি চলে যায়। না, আজ আর বাড়ি যাব না, ফ্ল্যাটে যাব, একা থাকার প্রয়োজন। স্কুলে টিফিন টাইমের সময় হয়েছে। শার্ট কলারের স্কুল ড্রেসের ভেতরে বুকের উপরিভাগের কিছু অংশ খুব চুলকাচ্ছে। ক্লাসের সবার সামনে লজ্জায় চুলকাতে না পেরে নিষ্পিস করছে মিষ্টি। ক্লাস থেকে বেরিয়ে হাঁটা ধরলো কমন রুমের দিকে। উকি দিয়ে দেখলো কেউই নেই। নিশ্চিন্তে দরজা চাপিয়ে বসে জামার বোতামগুলো একটি একটি খুঁড়ে ফেললো। আরামসে বসে বসে চুলকাতে লাগলো। ঠিক এমন সময় টেবিলের নিচ থেকে মাথা উঠিয়ে আলভি বলল, কিরে তুই কখনই? আর কোনো শব্দ বের হলো না কণ্ঠনালী থেকে। হাঁ করে চেয়ে রইল মিষ্টির দিকে।
মিষ্টি থতমতো খেয়ে দাঁড়িয়ে গেল, লজ্জায় পেছন ঘুরে গেল। হৃৎপিণ্ডটা ক্রমাগত লাফাতে শুরু করলো। লজ্জায় হাঁসফাঁস করতে করতে বোতামগুলো তাড়াতাড়ি আটকাতে লাগলো। অথচ আলবির ঘোর কাটলো না, চোখের সামনে এমন ভেসে বেড়াচ্ছে উদীয়মান উন্মুক্ত ফর্সা বুক ও গলার মধ্যমান কিছু অংশ। আলবি কণ্ঠে মাদকতা মিশিয়ে বলল, তোর বুকে মাথা রেখে মনের অস্থিরতা কমানোর সুযোগ দিবি মিষ্টি? আলবির কণ্ঠ শুনে মিষ্টি লজ্জায় মিয়ে গেল, মিহি কণ্ঠে উচ্চারণ করলো, তোর বাপ শুনলে কল্লাটা ফালাইয়া দিবে ভাই। আলবি থমথমে হয়ে বলল, দিলি তো রোমান্টিক মুডটা নষ্ট করে। বালেশ্বর রোম্যান্টিক বলেই মিষ্টি খিলখিল হাসতে হাসতে রুম থেকে বেরিয়ে গেল। আবার ভেতরে উকি দিয়ে বলল, এই শোন, কাল আম পেড়ে রাখিস, তোদের বাড়ি যাব। মিষ্টির সম্মতি পেয়ে আলভির চোখ খুশিতে জলজল করে উঠল। সোফায় বসে মদ গিলছে তানজিল, বিছানায় এলোমেলো ভাবে ঘুমাচ্ছে মিষ্টি। এখন আর হাত পা বাঁধা নেই। তানজিল মদ খাওয়া শেষ করে ঢুলতে ঢুলতে খাটের উপর গিয়ে ওঠে। কিছুক্ষণ কামনা দৃষ্টিতে তাকিয়ে থেকে মিষ্টির দিকে, নেশায় বুধ হয়ে টলমলো হাতে শার্টের বোতামগুলো খুলে ফেলে। উদম গায়ে চেপে ধরে মিষ্টির ছোট্ট দেহখানা, মুখ ডুবিয়ে দেয় মিষ্টির ঘাড়ে। হায়নার মতো কামড় বসিয়ে দেয় মিষ্টির গলায়। ব্যথায় মিষ্টি গঙিয়ে ওঠে। নিজের গঙানির শব্দে নিজের ষষ্ঠ ইন্দ্রিয় সজাগ হয়ে যায়। শরীরের উপর বিচরণ করা নেশায় বুধ হয়ে যাওয়া মানুষটাকে ধাক্কা দিয়ে সরাতে তার খুব বেশি বেগ পেতে হলো না। তানজিলের ছোঁয়ায় নিজের শরীরটাকে অপবিত্র হয়ে গেল ভেবেই গা গুলিয়ে এলো তার। টেবিলের উপর থেকে মদের বোতলটা হাতে নিয়ে আঘাত করলো তানজিলের মাথায়। মুহূর্তে রক্তে লাল হয়ে গেল সাদা ফুলর। শাওয়ার ছেড়ে দিয়ে হেসকি তুলে বসে বসে কাচ্ছে মিষ্টি। পানির ফোঁটাগুলো বিষের ন্যায় বিচ্ছে শরীরে। উম্মাদের মতো ঘাড় মুখ শরীর হাত দিয়ে ঘষে যাচ্ছে। ঠোঁট কামড়ে চিল্লিয়ে উঠছে কিছুক্ষণ পরপর। বড্ড অসহায় লাগছে নিজেকে। আলবি কি করে এত জঘন্য কাজ করতে পারলো? কি করে পারলো নিজের ভালোবাসাকে অন্যের বিছানায় ছুড়ে দিতে? আলভির জন্য মনে যেটুকু ভালোবাসা অবশিষ্ট ছিল আজকে সেটুকুর কবর দিয়ে দিল নিজ হাতে। সোমা প্রায় কতক্ষণ ধরে আশ্রমের দরজা ধাক্কাচ্ছে। হঠাৎ করে কোথা থেকে দৌড়ে এসে সোমাকে জড়িয়ে ধরে কান্না শুরু করে দিয়েছিল। সোমা কত জিজ্ঞেস করলো কি হয়েছে বলার জন্য, কিন্তু কোথায় কি মিষ্টি আশ্রমে ঢুকে গেল। প্রায় 1 ঘন্টা হয়ে এলো, বেরোনোর নামগন্ধ নেই। হঠাৎ মিষ্টি দরজা খুলে দিল। মিষ্টির ভেজা মুখটার দিকে তাকিয়ে সোমার খুব কষ্ট হলো। অনেকক্ষণ যাবৎ কান্না করার কারণে চোখ ফুলে লাল হয়ে গিয়েছে। মুখটা একটু ফুলে ভার ভার লাগছে। পাথরের মতো নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে আছে মিষ্টি। সোমা মিষ্টির এমন হাল থেকে ভয় পেল। শক্ত করে জড়িয়ে ধরলো মিষ্টিকে, মৃদু কান্না করে বলল, কি হয়েছে বল না আমায়, আমি সব ঠিক করে দেব, প্রমিস। তবু এমন হয়ে থাকিস না। সুমা আমার ছোট্টবেলার ভালোবাসার মানুষটিকে জানিস? মিষ্টি ভাঙা কণ্ঠে বলল, তুই তো কোনোদিন বলিসনি, জানবো কি করে? তোর প্রিয় সিঙ্গার আলভি ওয়াহিদ আমার ছোটবেলার হাবাগোবা ছিল। মিষ্টির কথা শুনে চুমা শট করে মিষ্টিকে ছেড়ে তার মুখপানে তাকালো। বিস্ময়ের রেশ এখনো কাটছে না, চোখ দুটো কুচকে আছে এখনো। সেদিন ছিল স্কুল বন্ধ, শুধু প্রাইভেট পড়ার জন্য স্কুলে যেতে হলো। তবে আমার যাওয়ার আরেকটি কারণ ছিল আলভি। বাড়িতে বসে থেকে মনটা কেমন আকুপাকু করছিল আলভিকে দেখার জন্য। অথচ কি অদ্ভুত, এখনো ভালোবাসি কথাটা বলা হয়ে ওঠেনি কারো। তবুও নিজেদের মধ্যে এক অদৃশ্য টান অনুভব করি দুজনেই। এটাকে কি নাম দেয়া যায় ঠিক বুঝে উঠতে পারছিলাম না কেউই। আসলে বয়সটাই এমন ছিল, ভালোবাসা আর ভালো লাগার তফাৎ করার মতো জ্ঞান হয়তো ছিল না। তবে দুজনের মধ্যে ভালো বন্ডিং ছিল। একজন আরেকজনকে না দেখলে কেমন ছটফটানি শুরু হয়ে যেত। হৃদয়ে যেন ছোট্ট মাসের খরা লাগে যেত। ক্লাস 8-এর হাবাগোবা ছেলেটা মিষ্টির সান্নিধ্য পেয়ে নিজেকে অনেকটাই পাল্টে ফেলেছে। সেকালে চশমার ফ্রেমটা বদলে চোখে আধুনিক চশমা পরলো। তবুও চশমা খোলার পর তাকে অদ্ভুত লাগতো ঠিকই। মিষ্টির কাছে সেটা ছিল ভালো লাগা। চুলের কাটিং চেঞ্জ করে নতুন হেয়ার কাট করলো। সিল্কি চুলগুলো নতুন হেয়ার কাট পেয়ে যেন আকর্ষণীয় হয়ে উঠল। ক্লাসের সব মেয়েরাই একবার হলেও আলভির চুলে হাত বুলাতো। ব্যাপারটা যদিও মিষ্টির খারাপ লাগতো, তবে খুশিও হতো, কারণ এই হাবাগোবা ছেলেটাকে একসময় সবাই এক ঘরে করে রাখার মতো পরিস্থিতি তৈরি করেছিল। সেই ছেলেটাকে সবাই ধীরে ধীরে পছন্দের তালিকায় অন্তর্ভুক্ত করছে, আর করবেই না কেন। এখন আলভি ক্লাসের মধ্যে প্রতিদিন পড়া দেয়, ভালো রেজাল্ট করে। তার চেয়ে বড় কথা, আলভি তার সুরের জাদুতে সবাইকে এক প্রকার মুগ্ধ করে রেখেছে। স্কুলের বিভিন্ন প্রোগ্রামে পারফরমেন্স করে, সেটা অবশ্য মিষ্টির ক্যারিয়ার ছিল। মিষ্টি গান লিখতো আর সেই গান গেয়ে শোনাতো আলভি। মিষ্টি মুগ্ধ হয়ে শুনতো। মিষ্টি কত অনুরোধ করলো স্কুলের একটা প্রোগ্রামে যেন গান গায়, কিন্তু কে শুনে কার কথা। আলভি লজ্জায় মিয়ে যায় প্রতিবারই। তারপর একদিন বিজয় দিবস উপলক্ষে আয়োজিত হয় আরেকটি প্রোগ্রাম। মিষ্টি এবারও আলভিকে অনুরোধ করলো গান গাওয়ার জন্য, কিন্তু না, আলভি সাব বলে দেয়। মাফ করে দে বোন, আমার লজ্জা করে। মিষ্টি এবার খুব রেগে যায়। এক আলভির গলা চেপে ধরে আর এক হাতে কান মুলে দিতে দিতে বলল, আহারে আমার মার পেটের ভাই, আজকে যদি গান না গেয়েছিস গলা টিপে বোবা বানিয়ে তো দিবই, খালের পানিতে নিয়ে চুবিয়ে মারবো। এক প্রকার ধমকি ধামকি দিয়ে সেদিন প্রোগ্রামে পারফরমেন্স করতে বাধ্য করেছিলেন। তারপর থেকে স্কুলের বিভিন্ন প্রোগ্রামে অংশ নিতে শুরু করেছে আলভি। মিষ্টির মা মজিদা বেগম রুটি বানাচ্ছে আর ঠোঁট নাড়িয়ে মিষ্টিকে বকাবকি করছে। মানুষের ঘরের মাইয়ারা
কি সুন্দর মার হাতে হাতে ব্যাগ কাম কইরা এরপর স্কুলে যায়। আর আমার ঘরের দামরা মাইয়া ঘুম থেকে উঠা আয়নার সামনে দাঁড়াইয়া পুরা সকাল পার করে। মিষ্টির মা এমন আরো হাবিজাবি বকবক করে চলছে কতক্ষণ ধরে। মিষ্টি সেসব কথা কানে নিল না। এগুলো এখন প্রতিদিনেরই রুটিন। সকালে নাস্তা খাওয়ার পাশাপাশি বকা খেয়েও পেট ভরায় সে। ঠোঁটে হালকা লিপ জেল লাগিয়ে 2 ঠোঁট মিলিয়ে নিল ভালো করে। চুলগুলো উঁচু করে ছুটি বেঁধে নিয়েছে, চোখে নিচে একটু কাজলও পরে নিল। বই গুছানোর পাশাপাশি আয়নায় একটু পরপর নিজেকে দেখছে আর মুচকি হাসছে। ইদানিং খুব শাস্তি ইচ্ছে করে। এছাড়ার কারণ জানা নেই তার, তবে মনে মনে আলভিকে ভাবে। আলভি একদিন বলেছিল চোখে কাজল পরলে নাকি তাকে সুন্দর দেখে। তারপর থেকেই যাই হয়ে যাক, কাজল দিতে ভুলে না মিষ্টি। সে কি আলভির ভালো লাগা প্রশ্রয় দিচ্ছে ভেবেই মনে মনে হেসে কুটি কুটি হয়। ওই জার্নি খাইতে আইসস নাকা, ঠান্ডা হইলে তো আর খাইবি না, তোর তো পদের অভাব নাই। মায়ের চিল্লানিতে ঘোর কাটে মিষ্টির। বিরক্তিতে ঠোঁট উল্টে ধুপধাপ করে রুটি ছিঁড়ে মুখে দিতে থাকে। সবাই গোল হয়ে প্রাইভেট পড়তে বসেছে। 5 বান্ধবীর মধ্যে লিজা ছাড়া সবাই উপস্থিত আছে। মূলত লিজার আর্থিক অবস্থা তেমন ভালো না, তাই সে সবার সাথে ভালো কোনো প্রাইভেট টিউটরের কাছে পড়তে পারে না। এতে তার কোনো আফসোস নেই, কারণ সে তার বাবা মায়ের কষ্ট বুঝতে পারে। ছোট রুমটির এ মাথা থেকে ও মাথায় লম্বা 2 টেবিলকে একসাথে বিছিয়ে রাখা হয়েছে। টেবিলের দুপাশের চেয়ারগুলোতে সবাই বসে পড়ায় মন দিয়েছে। শুধুমাত্র মিষ্টির পাশের চেয়ারটি খালি পড়ে আছে, কারণ সবাই জানে মিষ্টির পাশের চেয়ারটি আলভির। আলভি ছাড়া এই চেয়ারে মিষ্টি কাউকেই বসতে দেয় না কখনো। মোটামুটি সবাই তাদের সম্পর্কে একটু জানে। সবাই পড়ায় মন দিলেও মিষ্টি মন বসছে না বইয়ের পাতায়। তার মন যে আছে আলভিকে দেখার অপেক্ষায়। অবশেষে অপেক্ষার অবসান ঘটিয়ে আলভি এসে মিষ্টির পাশে বসলো। মিষ্টি যেন প্রাণ ফিরে পেল। ফিসফিস করে জিজ্ঞেস করলো, হেঁটে এত দেরি হলো কেন আজ? শরম করে জিজ্ঞেস করিস না। কেন? কি চুরি করে ধরা পড়েছিস? বেঁধে রেখেছিল নাকি? থুর, তোর যত আজাইরা চিন্তা। কাল রাত থেকে টয়লেটে আসছি আর যাচ্ছি, অবস্থা পুরো খারাপ। আলভির কথায় মিষ্টি শব্দ করে হেসে দিল। মিষ্টির হাসির শব্দে সবাই পড়া রেখে তার দিকে তাকিয়ে রইল। স্কুলে যেমন ভালো বান্ধবী থাকে, তেমন কিছু শয়তান মার্কা বান্ধবীও থাকে। তাদের মধ্যে একজন নেহা বিরক্তিতে কটপট করে উঠল। স্যার, আপনি প্রতিদিন মিষ্টিকে ছাড় দেন বলে মিষ্টির লাই পেয়ে গেছে। নেহার কথায় স্যার আরেকটু রেগে গেল। মিষ্টির অসন্তুষ্ট হয়ে মিষ্টি কান ধরে দাঁড় করিয়ে দিল। মিষ্টির দিকে তাকিয়ে সবাই মিটমিট হাসছে, সাথে হাসছে আলভিও। মিষ্টি পা দিয়ে লাথি মারলো আলভির পায়ে। মুহূর্তে আলভির হাসি মুখটা চুপসে গেল। দাঁতে দাঁত চেপে ফিসফিস করে বলল, আজ তোরে আমি সত্যি খালের পানিতে চুবিয়ে মারবো। পুরো 1 ঘন্টা স্যার মিষ্টিকে এইভাবেই দাঁড় করিয়ে রাখলো। ছুটি দেওয়ার সাথে সাথে আলভি বই হাতে নিয়ে দৌড় লাগালো। পেছন পেছন তাড়া করলো মিষ্টি। চিল্লাতে চিল্লাতে বলল, দাঁড়া বলতেছি, ধরতে পারলে কিন্তু শাস্তি বাড়িয়ে দিব। আলভি দৌড় থামিয়ে দাঁড়িয়ে গেল। প্লিজ বোন, খালে ফেলিস না। স্কুল ড্রেসে ভিজে গেলে স্কুল যেতে পারবো না, তখন তো তোরই খারাপ লাগবে। আলভি কথাটি শেষ করা মাত্রই মিষ্টির সোজা ধাক্কা দিয়ে দিল। আচমকা পড়ে যাওয়া থেকে বাঁচার জন্য আলভি মিষ্টির হাত আঁকড়ে ধরল। অবশেষে যা হওয়ার তাই হলো। আলভির সাথে মিষ্টিও পড়ে গেল খালের পানিতে। ভাগ্য বলে দুজনেই সাঁতার জানে। পানির মধ্যেই দুজনে মারামারি শুরু হয়ে গেল। মিষ্টি আলভিকে এলোপাথারি থাপ্পড় দিচ্ছে। আলভি মিষ্টির ঝুঁটি বাঁধা চুল 2 হাত দিয়ে খামচে ধরে টানছে। এ ওকে চুবিয়ে ধরছে তো একে চুবিয়ে ধরছে। নাকে মুখে পানি ঢুকে দুজনেই কেসে উঠল। তারপর কিছুক্ষণ একে অপরের দিকে তাকিয়ে থেকে উচ্চস্বরে হো হো করে হেসে উঠল। নবাবপুর এলাকায় খুব সম্মানীয় নামিকামি মানুষ ছিলেন আলভির বাবা। তার উপর মিষ্টিদের স্কুলের সভাপতি ছিলেন আলভির বাবা ওবায়দুল ওয়াহিদ। এলাকার গণ্যমান্য সেই ব্যক্তির মধ্যে ছিল না কখনো অহংকার। এই যে আলভির সাথে প্রতিদিন 5টি মেয়ে তাদের বাড়িতে আসে যায়, এতে তার কোনো মাথা ব্যথা নেই। উল্টো আজ নিজেই গাছে উঠেছে মিষ্টিদের জন্য আম পাড়ার জন্য। লোকটি বেশ হাস্যরসের মানুষ। আর আলভির মা হাওয়া বেগম, সে তো যেন এক মাটির মানুষ। মিষ্টিদেরকে নিজের মেয়ের মতো আদর করে। আলভিদের বাড়িতে আসলে যেন মনে হয় নিজের বাড়ি। আচ্ছা, এই ভালো মানুষগুলো তো এক সময় আমার শ্বশুর শাশুড়ি হবে, তখন নিশ্চয়ই আরো বেশি আদর করবে। মিষ্টির ছোট্ট মনের ছোট্ট ভাবনাগুলো মিষ্টিকে লজ্জায় ফেলে দেয়। সকাল 7টার দিকে মিষ্টি প্রাইভেটের নাম করে আলভির বাড়ি চলে আসে। আন্টি, আলভি ঘুম থেকে উঠেছে, প্রাইভেটের সময় হয়ে যাচ্ছে। না মা, একটু তুলে দে তো। মিষ্টি আর কিছু শুধালো না, পা টিপে টিপে আলভির রুমে গিয়ে ঢুকে। গিয়ে দেখে আলভি উদম গায়ে উপর হয়ে শুয়ে আছে। আলভিকে এই অবস্থা দেখে মিষ্টির শরীরের প্রত্যেকটি লোমকূপের মধ্যে দিয়ে শিহরণ বয়ে যায়। মনে নতুন করে ছন্দপতন ঘটে। আকিদায় ভরে ওঠে লজ্জায়। ধীরে ধীরে লজ্জারাঙা নতুন বধূর মতো উপর হয়ে থাকা আলভির কাঁধ স্পর্শ করলো। হালকা ধাক্কা দিতে দিতে বলল, এই হাবাগোবা ওঠ, কতক্ষণ ঘুমাবি? তোর জন্য প্রাইভেট মিস হয়ে গেল, মেরে হাড্ডি ভেঙে দিব বলে রাখলাম। ঘুমের ঘরেই চোখ বন্ধ করে আলভি বিড়বিড় করে বলতে লাগলো, তোর স্বপ্নে এসেও আমায় মানা লাগবে? একটু ভালোবেসে চুমুও তো খেতে পারিস। আলভির কথা শুনে মিষ্টির কান গরম হয়ে এলো। এই ছেলে ঘুমের ঘরে বলে কি? হঠাৎ মিষ্টির মাথায় দুষ্ট বুদ্ধি চাপলো।
মিষ্টি তার মুখ আলভির দিকে এগিয়ে নিয়ে গেল, দুঠোঁট ফাঁক করে শক্ত দাঁত কপাটি বসিয়ে দিল আলভির ঘাড়ে। ঘুমের ঘরে আলভিও থাপ্পড় দিতে দিতে বলতে লাগলো, কুত্তা কুত্তা কুত্তা। হকচকিয়ে উঠে বসলো সে। চোখ ডলতে ডলতে দেখলো সামনে মিষ্টি গাল ফুলিয়ে বসে আছে। হাবা গোবার বাচ্চা, তুই আমাকে থাপড়াইলি কেন? তুই আমাকে কামড়ালি কেন? তুই তো বললি। আমি কখন বললাম কামড় দিতে? আমি তো বলেছি। মিষ্টি ভুরু উঁচিয়ে চেয়ে আছে আলভি, ভয়ে আর কিছু বলল না। বললে যদি আবার কামড়ে দেয়? কিরে শেষ কর চুকি, বল। আলভি ফোঁস করে নিঃশ্বাস নিয়ে বলল, কিছু না। মিষ্টি ঠোঁট টিপে হাসলো, তারপর তাড়া দিতে দিতে বলল, যা ফ্রেশ হয়ে আয় তাড়াতাড়ি, আমি বিছানা গুছিয়ে দিচ্ছি। কথাগুলো বলতে বলতেই টাঙিয়ে রাখা মশারি খোলার জন্য ব্যতিব্যস্ত হয়ে উঠল। আলভি এক হাত দিয়ে মিষ্টিকে টান দিল। মিষ্টিও আকস্মিক আশ্রে পড়লো আলভির বুকের উপর। আলভিও টলতে টলতে শুয়ে পড়লো বিছানায়। দুজনের মধ্যে আর বিন্দু পরিমাণ ফাঁক নেই। একজনের বুকের উপর পড়ে আছে আর একজন নজরে নজর মিলিয়ে দেনা পাওনার হিসাব চুকিয়ে নিচ্ছে। নীরব কণ্ঠনালীতে বেঁধেছে নতুন সুর, মনে বেঁধেছে গান। অনুভূতিরা দর্শকের ন্যায় করতালিতে ভারী করেছে কর্ণকুহর। অবাধ্য হওয়ার আশকারা দিচ্ছে বারংবার। আমাকে একটা চিমটি কাটতো মিষ্টি। কেন? তুই কি সত্যি আমার এত কাছে? বিশ্বাস হচ্ছে না, মনে হচ্ছে আমি বোধহয় এখনো ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখছি। স্বপ্ন বুঝিয়ে এত জীবন্ত হয়? হা হা। মিষ্টি খুব জোরে একটি চিমটি কেটে বসলো। আউচ! আলভি মৃদু শব্দ করে উঠল। হাত ছাড়, থাক তুই তোর স্বপ্ন নিয়ে, আমি যাচ্ছি। আলভি ছাড়লো না, বরং আর একটু শক্ত করে ধরলো। থাক না, আর একটু শান্তি লাগছে। এভাবে টেনে ধরলি কেন? তুই কি আমার বউ লাগিস যে বিছানা গুছিয়ে দিবি? বউ নয়, তবে হতে কতক্ষণ। কথাটি বলেই চোখ বড় বড় করে জিভ কামড়ে ধরলো মিষ্টি। ছি, কি ভুলভাল কথা বলে যাচ্ছি। কি আরেকবার বল প্লিজ। বউ হবি আমার? মিষ্টি লজ্জায় লাল হয়ে গেল, মুখ লোকালো আলভির বুকে। উদাম বুকে নাক ঘষে লজ্জা দমানোর চেষ্টায় আছে সে। সবে মাত্র কৌশলে পা রেখেছে। চেহারা এখনো বাচ্চা বাচ্চা ভাব কাটেনি, তবুও লজ্জা পেলে মিষ্টিকে আদরে বিড়াল ছানার মতো লাগে। বিড়াল ছানার মতোই গুটিয়ে যায়। ক্লাসে বসে মন দিয়ে ক্লাস করছে মিষ্টি। মেয়েদের সারির বেঞ্চের একেবারে প্রথমে বসেছে মিষ্টি, আর ছেলেদের সারির বেঞ্চের প্রথমে বসেছে আলভি। তাদের মধ্যকার ডিস্টেন্স বলতে শুধু হাঁটার জায়গাটুকুই। দুজন পড়ার ফাঁকে ফাঁকে একে অপরকে দেখছে। আলভি ব্যাগ থেকে বোতল বের করে পানি খাচ্ছিল, এমন সময় মিষ্টি বাঁকা হেসে চোখ মারল। তাকে বেচারা হাও হয়ে তাকিয়ে থেকে পুরো বোতলের পানি মুখে ঢেলে দিলে তারপর আর কি ভিজে নিয়ে একাকার। তার কাণ্ডে পুরো ক্লাসের সবাই শৃঙ্খল ভেঙে উচ্চস্বরে হাসিতে মেতে উঠল। স্কুল ছুটির সময় 5 বান্ধবী একসাথে গেল। এখন মিষ্টি আর আলভিকে তারা একটু স্পেস দেওয়ার চেষ্টা করে। তারা আগে পিছিয়ে হাঁটে সবসময়। আলভি আর মিষ্টি কথা বলতে বলতে এগিয়ে যাচ্ছে। হঠাৎ মিষ্টির পেছনের দিক চোখ যেতেই আলভি আটকে উঠে বলে, মিষ্টি, তোর জামায় রক্ত। আলভির কথা শুনে মিষ্টির হাঁটা বন্ধ হয়ে যায়। আতঙ্কিত হয়ে পেছনে ফিরে তাকায়। সত্যি তো, তার জামায় রক্ত এলো কি করে? মিষ্টির মুখটা মলিন হয়ে যায়। চিন্তিত কণ্ঠে বলে, এত রক্ত এলো কোথা থেকে? আলভি মিষ্টিকে বলে ওঠে, খালপাড়ে চল, হয়তো কোথাও থেকে লেগেছে, ধুয়ে দিব। দুজনে হাঁটতে হাঁটতে খালপাড়ে চলে যায়। আলভি পানি দিয়ে মিষ্টির জামার পেছনের অংশটা ধুয়ে দিতে লাগলো। হঠাৎ করে আলভির পিলে চমকে উঠলো। উত্তেজিত স্বরে জিজ্ঞেস করলো, তুই কি কোথাও ব্যথা পেয়েছিস? তোর সাদা পায়জামাও রক্তে ভরে গিয়েছে। মিষ্টি এবার কেঁদেই দিল। আমার কি হয়ে গেল আলভি? আমার তো ব্যথা হচ্ছে না কোথাও, তবে এই রক্ত বের হচ্ছে কই থেকে? আলভিও ভয় পেয়ে গেল কিছুটা। মিষ্টি কাঁদতে কাঁদতে আবার বলল, আমার শরীরের সব রক্ত বুঝে বেরিয়ে যাচ্ছে আলভি, আমি বোধহয় মরে যাব। আলভি মিষ্টির ঠোঁট চেপে ধরলো। কি এমন কথা বলিস না মিষ্টি, কিচ্ছু হবে না তোর। সাইকেলে উঠে বস, আমি তোকে বাড়িতে দিয়ে আসছি। অদ্ভুত প্রণয় সদ্য বয়সন্ধিতে পা রাখা কিশোর কিশোরী জানে না বয়সন্ধিকালের শারীরিক অসুস্থতার কথা, পরিবর্তনের কথা, অথচ বিয়ে করার স্বপ্ন দেখে। বুকে মাথা রেখে শান্তি খুঁজে রিপ রিপ মানুষটার কাছে। এর নাম বুঝি ভালোবাসা? আদৌ কি হয়? দুটো অবুঝ হৃদয়ের ভালোবাসা হয়ে ওঠা কি সম্ভব, নাকি এর নাম শুধুই ভালো লাগা? বাড়িতে এসে মায়ের কাছে গিয়ে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে মিষ্টি। অনেক জিজ্ঞেস করার পরেও মিষ্টি কান্না ছাড়া কোনো শব্দই কণ্ঠনালী থেকে বের করতে পারেনি। এই মায়া, পিছারা দিয়া বাইরিয়া কথা বাইর করমু। কান্তাসোস কে কখন থেকে? কি হইছে না কইয়া আর একবার যদি কানসোস। চোখ রাঙিয়ে কথাগুলো বলল মজিদা বেগম। মা, আমি মনে হয় মইরা যাবো, দেখো না কত রক্ত বের হচ্ছে। এখনো কেঁদেই যাচ্ছে মিষ্টি। মজিদা বেগম নিজের ভুলটা বুঝতে পারলেন। বয়সটা দেখে 15 ঘরে আসলে ভেবেছিল মেয়েটাকে সবকিছু বুঝিয়ে দেবে, কিন্তু বলবে বলবে করে আর মনে ছিল না। আর আজ মেয়েটা না বুঝে কত ভয় পেল। মিষ্টির মা নিজের ঘরে গিয়ে একটি স্যানিটারি ন্যাপকিনের প্যাকেট এনে মিষ্টির হাতে দিল। ধর, এটা পইরা ল, ভয় পাওয়ার দরকার নাই। এরই সব মায়াগই হয়। আমার হইছে, আমার মার হইছে, হেরপর হের মার হইছে, ব্যাগ মায়াগো এডি হয়। প্রত্যেক মাসে মাসে একবার কইরা এমন রক্ত যাইব, ডরানোর কিছু নাই। এডি হওয়া মায়াগোর জন্য লক্ষ্মী।
এডি যেই মায়ার না হইব হ্যার কপাল পোড়া। মজিদা বেগম যতটুকু পারলো নিজের মতো করে মেয়েকে বুঝিয়ে বলল। কেন মা, পোড়া কপাল কেন হবে? এডি না হইলে মায়াগো বাচ্চা কাচ্চা হয় না, বুঝছস? আর এখন থেকে কোন পোলার গোড়ে শৈল্য হাত লাগাইতে দিবি না। হাত লাগাইলে প্যাডে বাচ্চা হইয়া যাইব, তখন সবাই সিসি করব, মান সম্মান নষ্ট হইয়া যাইব। কথাটা মজিদা মেয়েকে সতর্ক করার জন্যই বলল। এইসবের ভয়ে মেয়েটা ছেলেদের থেকে নিজেকে বাঁচিয়ে রাখবে এই ভেবেই বলা। আর শুন, তোর আব্বুর সামনে বা কোনো পোলা মানুষের সামনে এডি কইতে যাইবি না। বেড়া মানুষ এডি শুনলে সরব। এডি 7 দিন থাকবো, এই 7 দিন নামাজ পড়তে পারবি না, কোরআন শরীফ ধরতে পারবি না। কেন মা? কারণ এডি হইলে শরীর নাপাক হইয়া যায়, পবিত্র কাজ করা যায় না, আল্লাহ মাফ কইরা দেয়। তোর আব্বু যদি জিগায় নামাজ পড়ছস নি, কবি হ পড়ছি, বুঝতে দিবি না। এই ব্যাপারে মিছা কথা কইলে আল্লাহ কিছু মনে করে না, বুঝছস? বুঝেছি। এদিকে চিন্তায় আলবির ঘুম আসছে না। হঠাৎ করে মিষ্টির কি হলো বুঝতে পারছে না কিছুতেই। পরের দিন স্কুলে এসে আলবি ভুরু কুচকে ফেললো। কালকে যে রক্ত দেখেছিল মনে মনে ভেবে নিয়েছে মিষ্টি 3 দিনের আগে স্কুল আসতে পারবে না, কিন্তু এই মেয়ে দেখে আজকে এসে হাজির। এই তুই না অসুস্থ হয়ে স্কুলে কেন এলি? ভালো হয়ে গেছি। কাল তোর কি অসুখ করেছে জানতে পারলি কিছু? জানি, কিন্তু বলতে পারবো না। মা বলেছে ছেলে মানুষকে জানতে দেয়া যাবে না। আলবি মিষ্টির হাত ধরে বলল, প্লিজ বল না, আমায় বললে কিছু হবে না। মিষ্টি এক ঝটকায় হাত সরিয়ে নিল। এখন থেকে আর আমাকে ছবি না। কেন? আমার কাল যে অসুখ হয়েছে তার জন্য এখন কোনো ছেলে আমাকে গভীরভাবে স্পর্শ করলে বাচ্চা হয়ে যাবে। কে বলেছে এসব? মা বলে দিয়েছে সব। চিন্তায় আলবির কপালে ভাঁজ পড়ল। ভেরি ইন্টারেস্টিং, তো রিসার্চ করে দেখতে হবে সত্যি কিনা। প্রতিদিনের ন্যায় আজকেও মিষ্টি আলভির বাসায় হাজির হলো। আলভিকে ঘুম থেকে তোলার দায়িত্বটা যেন একান্তই তার। চুপিসারে আলভির রুমে গিয়ে ঢুকলো, কিন্তু প্রতিদিনের মতো আজকে আলভিকে বিছানায় পেল না। বিছানা খালি পড়ে আছে। মিষ্টি আসার আগে আলভি উঠে পড়েছে। মনে মনে আলভিকে কতগুলো গালিও দিয়ে ফেললো মিষ্টি। হঠাৎ পেছন থেকে আলভি এসে জড়িয়ে ধরতে চাইল, কিন্তু মিষ্টি ধাক্কা দিয়ে সরিয়ে কটমট দৃষ্টিতে তাকালো। তোরে কতবার বলছি আমাকে এখন থেকে ছুবি না, বাচ্চা কাচ্চা হয়ে গেলে কি করব তখন? আলভি ঠোঁট কামড়ে হেসে বলল, বাচ্চা হলে তো ভালোই, আমার আর তোর জলদি জলদি বিয়ে হয়ে যাবে। কাছায় একটু বেশি করে ছুঁয়ে দিই। মিষ্টি দাঁতে দাঁত চেপে কিছু বলতেই যাবে, ঠিক তখনই আলভি উচ্চস্বরে হেসে উঠল। তুই আমাকে হাবাগোবা বলিস কোন দুঃখে? হাবাগোবা তো হলি তুই। থাপ রামুদ হইরা, সুন্দর করে বল। কথায় কথায় তো গুন্ডাদের মতো মারের ভয় দেখাতে জানিস, আর কিছু তো জানিস না। কাল আমি গুগলে সার্চ দিয়েছি তোর অসুখের ব্যাপারে। তোর অসুখটা হলো বয়সন্ধিকালের একটা শারীরিক অসুস্থতা, যাকে পিরিয়ড টাইম বলে। এ সময় স্যানিটারি ন্যাপকিন ইউজ করতে হয়, আর ভয়ের কোনো কারণ নেই। পিরিয়ড আল্লাহ তাআলার রহমত বলতে পারিস। যদি এই পিরিয়ড না হতো তাহলে কোনো মেয়ে মাতৃত্বের স্বাদ নিতে পারতো না। আর ছুঁইলে টুইলে বাচ্চা টাচ্চা হবে না, উদাই আর প্যারা নিস না। তোর মা মিথ্যা কথা বলেছে। তাহলে বাচ্চা হয় কেমনে? জানি না, গুগলে সার্চ কর। আমরা এখন অনেক ছোট, অতএব এখন বাচ্চা কিভাবে হয় জানার প্রয়োজন নেই। যখন তোকে বিয়ে করব তখন গুগলে সার্চ করব। শান্তি এবার আর একটাও প্রশ্ন করিস না বোন। বলিস তো বিয়ে করবি, তাহলে বোন কেন ডাকিস? আরো 10 বছর পর যখন তোকে বিয়ে করব, ও গো, হে গো, সোনা গো, টুনটুনি, ময়না পাখি সব ডাকবো। না, টুনটুনি ডাকিস না, আমার ভাল লাগে না। আচ্ছা রাখবো না, এবার একটু ছুঁয়ে দিই। সময় নাই, সর, দেরি হয়ে যাচ্ছে। স্যারের হাতে মার খেতে হবে আজ। আলভির বুকে মৃদু ধাক্কা দিয়ে বেরিয়ে গেল মিষ্টি। মিষ্টির যাওয়ার পানে তাকিয়ে আলভি বলে উঠল, ছবি না বলেও ছুঁয়ে দিলি। অবাধ্য হওয়ার আশকারা তো দিয়েই ফেললি। বন্ধু মহলের সবগুলো মিলে সবুজ ঘাসের উপর বসে বসে খেলছে। খেলার নাম ইচিং বিচিং। সুমি আর আলভি হাত মিলিয়ে উঁচু করে ধরে আছে, আর বাকিরা লাফ দিচ্ছে। প্রথমে লিজা, তারপর মিম, তারপর মারিয়া, সবাই একে একে লাফ দিল। এবার পালা মিষ্টির। যেহেতু মিষ্টির পিরিয়ড টাইম চলছে, তাই লাভ ঝাপ দিতে বেগ পেতে হচ্ছে। তবু দৌড়ে এসে লাভ দিতে নিয়েছিল, কিন্তু আলভি চালাকি করে হাতটা আরেকটু উঁচু করে ধরলো। ব্যাস, ধপাস করে পড়ে গেল মিষ্টি। একা একা তো আর পড়েনি, সুমি আর আলভিকে নিয়েই পড়েছে। সুমি চিল্লাতে চিল্লাতে বলল, ও মা, আমার মাঝেটা ভাঙ্গা গেল গো। মিষ্টি খুব ব্যথা পেয়েছে, তাই উঠতেও পারছে না, বসে আছে আলভির পিঠের ওপর। আলভি জোরে জোরে নিঃশ্বাস নিতে নিতে বলল, উঠ বোন, আর একটু দেরি হলে আত্মাটা ফুরুত করে বেরিয়ে যাবে। মিষ্টি আয়াসে ভাবে আর একটু চেপে বসলো। বল আর ফাজলামি করবি? তুই ইচ্ছে করে হাত উঁচু করে আমাকে ফেলছিস, মাফ চা।
আল্লাহর কসম ভবিষ্যতে কখনো তোর পিছনে লাগবো না, এইবারের মতো মাফ করে দে। মিষ্টি ও আর শব্দ করতে করতে উঠে দাঁড়ালো। সুমি, মিষ্টি, আলভি তিনজনে ল্যাংলাতে ল্যাংলাতে ক্লাসের দিকে এগিয়ে গেল। স্কুল লাইফটাই যে এমন, বড় হয়ে যায় তত্তর করে, অথচ বাচ্চামি সবকটা কাটিয়ে উঠতেই পারি না। প্রাইমারিতে ছিল শুক্রবারের অপেক্ষা, শুক্রবারকে ঘিরে কত কত প্ল্যান করে রাখা হতো হিসেবেই নেই। আর মাধ্যমিকে এসে শুক্রবার মানেই যেন মন খারাপের সময়। স্কুলে না আসতে পারার জন্য সে কি কষ্ট, বন্ধুদের সাথে দেখা হবে না, কথা হবে না, সারাটা দিন এটা ভাবলেই মনটা খারাপ হয়ে যেত। কারণ হাই স্কুল লাইফ আর কিছু দিক আর না দিক, কিছু ভালো বন্ধু দেয়, বন্ধুদের সাথে কিছু ভালো সময় দেয়, যে সময়টা আজীবনেও ভোলা যায় না, বরং বারবার ফিরে পেতে ইচ্ছে করে। তবু প্রকৃতির নিয়মের বাইরে যাওয়া তো সম্ভব নয়, সব ছেড়ে ছুড়ে পেছনে ফেলে সামনে এগিয়ে যেতে হয়। মন পড়ে থাকে সেই বাচ্চা মিটিংগুলোতে, বারবার ফিরতে মন চায় হাই স্কুলের বাউন্ডারিতে। স্কুল লাইফ খুব করে তাড়াতাড়ি বড় হতে চাইতাম, ভাবতাম বড় হলেই বুঝে পৃথিবীটাকে বুঝতে পারবো। এখন বড় হয়েছে ঠিকই, সব বুঝতেও পেরেছি ঠিকই, তখন কিছু না বুঝেও দিব্যি হ্যাপি ছিলাম, আর এখন সব বুঝে জীবন কঠিন। কথাগুলো বলতে বলতে সুমা দম নিল। তারপরে কাহিনী বল। পাশ ফিরে তাকিয়ে দেখে মিষ্টি ঘুমিয়ে গেছে। ঘুমের মধ্যেও ফুফিয়ে উঠছে একটু পরপর। চারদিকে ফজরে আজান শোনা গেল। সুমা মিষ্টিকে আর জাগালো না, মিষ্টির মাথায় হাত বুলিয়ে দিয়ে নামাজ পড়তে চলে গেল। হসপিটাল থেকে গাড়ি করে বাড়ি ফিরছে তানজিল। আলভি আজ সকালে খোঁজ নিতে এসে দেখে তানজিল রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। তারপর আর দেরি না করে হসপিটালে নিয়ে যায়। মাথায় মোট 14টি সেলাই লেগেছে। মাথায় ব্যান্ডেজ করে দিয়ে ডক্টর একদিন হসপিটালে থাকতে বলে, কিন্তু তানজিল থাকবে না, এক প্রকার জোর করে চলে এসেছে। ড্রাইভিং সিটে বসে চুপচাপ গাড়ি চালাচ্ছে আলভি। সাইডে বসে তানজিল জেদে ফেটে যাচ্ছে। হঠাৎ মাঝ রাস্তায় গাড়ি থামিয়ে দিল আলভি। মনে হচ্ছে তার গাড়ির সামনে কেউ চাপা পড়েছে। তানজিল দ্রুত দরজা খুলে নেমে যাওয়া মাত্রই কোনো মেয়েলি হাত তার কলার চেপে ধরে নাক বরাবর ঘুষি মারল। কোনো মেয়ের হাতেও এত শক্তি থাকে? ভাই রে ভাই, নাক ফেটে হালকা রক্ত বেরিয়ে গেল। তানজিল নাক থেকে হাত সামনে ধরে দেখলো রক্ত বেরোচ্ছে। অগ্নি চোখে তাকিয়ে দেখলো তার সামনে সুমা দাঁড়িয়ে চোখ দিয়ে তার দিকে অগ্নি বর্ষণ করছে। সুমাকে দেখে মেজাজ চটে গেল। ডাক্তার ওর বাচ্চা, তোর সমস্যাটা কি? আমার সাথে তোর কিসের শত্রুতা? পায়ে পা লাগিয়ে শত্রুতা বাড়াতে কেন আসিস? একটুর জন্য তো দিচ্ছিলি আমার বান্ধবীকে মেরে ফেলে। ওরে আমি এমনিতেও মেরে ফেলতাম, ভাগ্য ভালো বেঁচে গেছে। কথাটি শেষ করে দম নেওয়ার সুযোগ পেল না। সুমা তানজিলের নিজ বরাবর লাথি মেরে দিল। তানজিলও মাগো বলে দুহাত দিয়ে চেপে ধরল। এইটার অহংকার আমার বান্ধবীর দিকে হাত বাড়িয়েছিস? এবার দেখ কেমন লাগে। মার বাচ্চা, তোরে আমি দেখা নিব। ব্যথায় কাটটাতে কাটটাতে ঝাঁঝালো কণ্ঠে বলে উঠল তানজিল। বিনিময়ে সুমা ব্যঙ্গাত্মক হাসি দিল। গাড়িতে পুরোপুরি চাপা পড়ার আগেই আলভি ব্রেক কষে নেয়। আচমকা গাড়ির মৃদু ধাক্কায় মিষ্টির বেগ পেতে কষ্ট হলো। কপালের উপর খানিকটা কেটে লাল রক্ত নাক বেয়ে পড়ছে। পাকা রাস্তার মধ্যে পড়ে যায়। হাঁটু আর কোণে ছিলে গিয়েছে কিছুটা। হাঁটুর কাছে পাজামাও ছেড়ে গিয়েছে, যার কারণে ব্যথার চেয়ে বেশি অস্বস্তি পাচ্ছে। আই এম সরি মাহিদা, আমি ইচ্ছে করে করিনি। বলতে বলতে আলভি হাত বাড়িয়ে মিষ্টিকে তুলতে যায়। মিষ্টি মুখ ফিরিয়ে নিয়ে বলে, অযথা মিথ্যে আদিক্ষেতা করতে হবে না। কাল রাতে ওই জানোয়ারটার মাথা ফাটাতে না পারলে এর চেয়েও খারাপ অবস্থা হতো। ঘাড় তেরামি, এখনো তেজ 1 ইঞ্চিও কমেনি দেখছি। তোমার তেজ কি করে কমাতে হয় আলভি ওয়াহিদের ভালো করে জানা আছে। হাত ছাড়তে ছাড়তে আলভি তানজিলকে নিয়ে গাড়ি চালিয়ে চলে যায়। গাড়ির দিকে তাকিয়ে মিষ্টি মনে মনে আওড়ায়, অতিবার বেরোনা ঝরে পড়ে যাবে। মারিয়া, মিম, লিজা, সুমি আর আলভি মিলে মিষ্টির জন্য সারপ্রাইজ প্ল্যান করেছে। আজ বাদে কাল মিষ্টির জন্মদিন। প্রত্যেক বছর ঘুরে ফিরে এই দিনটি আসে। তবে মিষ্টি এবছর তার জন্মদিন নিয়ে খুব এক্সাইটেড। মনে মনে আলভির কাছে বিশেষ কিছু পাওয়ার ইচ্ছা জাগলো। এই হাবা গোবা, কাল আমার জন্মদিনে তুই আমাকে স্পেশাল কিছু দিবি না? আমার কাছে টাকা নেই। 200 টাকা ছিল, তোর জন্য কেক কিনবে, সেখানে দিতে হয়েছে। আমি আর কিছু দিতে পারবো না। আলভির কথা শুনে মিষ্টির হাঁটা বন্ধ হয়ে গেল। মুখটা মলিন হয়ে গেল। ঠোঁট উল্টে জিজ্ঞেস করলো, তুই মজা করছিস? আরে বোন দেখ, আমি তো আগে জানতাম না যে তোর জন্মদিন কাল। আগে বলে রাখলে তো টিফিনের টাকা জমিয়ে রাখতাম। আমার কাছে মাত্র 200 টাকা ছিল। কি করব বল? তুই মন খারাপ করিস না। আমি কয়েকদিনের মধ্যে টাকা জমিয়ে তোর জন্য গিফট কিনে আনবো। কি চাই তোর বল? মিষ্টি কথা না বলে ব্যাগ থেকে 100 টাকার নোট বের করে আলভির হাতে দিয়ে বলল, আমার কাছে এই টাকাটাই ছিল, ভাবছি তুই গিফট দিলে রিটার্ন কিছু দিব তোকে। এখন ধর এখানে 100 টাকা আছে, আরো 10-20 টাকা ম্যানেজ করে আমার জন্য নিজে পছন্দ করে একটা পায়েল আনিস। আলভির প্রথমে নিতে চাইলো না, পরে মিষ্টির জোরাজোরিতে নিতে বাধ্য হলো। পরের দিন মিষ্টি একটু সেজে গুজে আলভিদের বাড়ি চলে আসলো।
সেখানে আগে থেকেই মারিয়া, মিম, লিজা, সম্মি অপেক্ষা করছে। আলভির রুমটা তারা বেলুন দিয়ে সুন্দর করে সাজিয়েছে। রুমটা খুব বেশি বড় নয়, একটি খাট, একটি ড্রেসিং টেবিল আর আলভির পড়ার টেবিল দিয়ে ছোট্ট রুমটি ভরাট করা। পড়ার টেবিলের উপর ছোটখাটো আধা পাউন্ডের একটি চকলেট কেক রাখা। মিষ্টি কেকের দিকে চোখ বোলাতেই লজ্জায় আড়ষ্ট হয়ে গেল। কেকের গায়ে ছোট ছোট অক্ষরে লেখা হ্যাপি বার্থডে আলভি বো। উফ, কি লজ্জাজনক ব্যাপার। মিষ্টি লজ্জা চাহনিতে আলভির দিকে তাকালো। আলভি মিষ্টির লজ্জাটা আরেকটু বাড়িয়ে দিতে চোখ টিপ দিল। বেশ, মিষ্টি লজ্জায় চোখ বন্ধ করে নিল। তোরা ভাই পরে লজ্জা পাস, কেকটা কাট, আমার জিভে পানি এসে আবার শুকিয়েও যাচ্ছে। সুমির কথা শুনে সবাই হেসে দিল। তারপর কেক কাটা শুরু করলো। মিষ্টি প্রথমে আলভিকে খাইয়ে দিল, তারপর বাকি সবাইকে খাইয়ে দিল। আলভি সুরেলা কণ্ঠে গান ধরল। অন্ধকার ঘরে কাগজে টুকরো ছিঁড়ে কেটে যায় আমার সময়। তুমি গেছো চলে, যাওনি বিস্মৃতির তলে, যেমন শুকনো ফুল বইয়ের মাঝে রয়ে যায়। রেখে দিলাম তোমায় আমার হৃদয় গভীরে, তবু চলে গেলে এই সাজানো বাগান ছেড়ে। আমি রয়েছি তোমার অপেক্ষায়। নিকশ কালো এ আধারে স্মৃতিরা সব খেলা করে, রয় শুধু নির্জনতা, নির্জনতায় আমি একা। একবার শুধু চোখ মেলো, দেখো আজ পথে জালি আলো। তুমি আবার আসবে ফিরে, বিশ্বাসটুকু তো হাতে আঁকড়ে ধরে।